আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের যে প্রশ্ন সেটার ব্যাখ্যা ও সমাধান নিয়ে হাজির হয়েছি। কমার্সের স্টুডেন্টদের সর্বপ্রথম চয়েস থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড। এখানে সবচাইতে প্রেস্টিজিয়াস ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেখানে হচ্ছে ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, MIS, স্ট্র্যাটেজিক লিডারশিপ, এই ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলোর উপরে হচ্ছে BBA-তে ভর্তি করানো হয়। আর এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে বাংলাদেশের খুব লুক্রেটিভ ডিপার্টমেন্ট কমার্স ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য। তো কমার্স ফ্যাকাল্টি স্টুডেন্ট হিসেবে তোমার প্রথম চয়েস হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এটার বিগত বছরের প্রশ্ন পড়ার কোনো বিকল্প নেই। আর আমরা শুরুতে একটু জেনে নেই যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা হয়েছে কখন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025 এই তারিখে। 8ই ফেব্রুয়ারি 2025 বিকাল 11টা থেকে হচ্ছে 12টা 30 এই সময়টাতে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা ছিল। এখানে টোটাল 1.5 ঘন্টা সময়ের যে ভর্তি পরীক্ষা, 1 ঘন্টা 30 মিনিটের যে ভর্তি পরীক্ষা, এখানে MCQ থেকে প্রশ্ন ছিল, এখানে লিখিত অংশ থেকে প্রশ্ন ছিল। যদিও পরবর্তীতে পরীক্ষার পরে দেখা যায় যে MCQ অংশের কিছু কিছু সেটে একই প্রশ্ন রিপিট হয়েছে, যেমন অ্যাকাউন্টিংয়ের 4টা কোশ্চেন রিপিট ছিল, ইংরেজির কিছু প্রশ্ন রিপিট ছিল। এজন্য যে প্রথমবার যে ভর্তি পরীক্ষাটা হয় সেটার MCQ অংশটা বাতিল করা হয় আর লিখিত অংশটা ঠিকই থাকে। পরবর্তীতে আবার MCQ অংশের পরীক্ষা নেওয়া হয়। তো যাই হোক, আমরা শুরুতেই আজকে প্রথম যে পরীক্ষাটা হয়েছে, যদিও বাতিল হয়ে গেছে, তারপরও এইখানের যে অ্যাকাউন্টিংয়ের কোশ্চেনগুলো 12টা কোশ্চেন MCQ অংশের খুবই গুরুত্বপূর্ণ এবং শেখার মতো, জানার মতো, বুঝার মতো। তো আমরা আজকে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এবং এই প্রশ্নগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা সমাধান আমরা দেখার চেষ্টা করব। একটা বিষয় একটু জেনে নেই, যেটা হচ্ছে এই যে ব্যবসায় শিক্ষা ইউনিট, এখানে হচ্ছে ভর্তি পরীক্ষা দিবে শুধু কমার্সের স্টুডেন্টরা না, এখানে চাইলে মানবিকরাও পরীক্ষা দিতে পারে, এখানে সায়েন্সের স্টুডেন্টরাও বিভাগ পরিবর্তনের জন্য পরীক্ষা দিতে পারে। তাহলে আমরা যারা রিয়েল কমার্সের স্টুডেন্ট তাদের জন্য আসলে সিট কয়টা, এই মেকানিজমটা সবার আগে জেনে নেওয়ার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে টোটাল আসন সংখ্যা 1050টা, কিন্তু 1050টা সিট তুমি কমার্সের স্টুডেন্ট তোমার জন্য না। এখানে কথা আছে টোটাল 1050টা সিটের মধ্যে মেধা কোটায় সিট বরাদ্দ হচ্ছে 966টা, আর কিছু বিশেষ কোটার ব্যবস্থা আছে, যেমন হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কোটা, তারপরে উপজাতি কোটা। এই কোটা থেকে সিট হচ্ছে 84টা। তাহলে তুমি যদি কোটার সুবিধা না পেয়ে থাকো তাহলে 84টা তোমার জন্য প্রথমেই বাতিল। তাহলে তোমার জন্য সিট কয়টা? 966টা। বাট এই 966টা সিট টোটালটাই আবার কমার্সের জন্য না। 966টা সিটের মধ্যে মানবিকের স্টুডেন্টরা পাবে হচ্ছে 23টা সিট ভাগে মেধা কোটা থেকে। 966 থেকে সায়েন্সের স্টুডেন্টরা নিয়ে যাবে হচ্ছে 87টা সিট। আর এই 966 থেকে রিয়েল কমার্সের স্টুডেন্ট যাদের কোনো কোটা নাই, সাধারণ, তাদের জন্য অ্যাকচুয়ালি বরাদ্দকৃত আসন হচ্ছে 856টা। তাহলে তোমার যদি কোনো কোটা না থেকে থাকে, তোমার SSC ইন্টারমিডিয়েটের GPA যাই হোক না কেন, তোমার খেয়াল রাখা উচিত তোমার জন্য, তুমি কমার্সের স্টুডেন্ট, তোমার জন্য সিট হচ্ছে মাত্র কয়টা? 856টা। তাহলে তুমি যদি নিজেকে ভেবে নাও যে তুমি 1050টা সিটের জন্য লড়াই করতেছো, তথ্যটা ভুল। তুমি কমার্সের স্টুডেন্ট, কোনো কোটা নেই, তুমি লড়াই করতেছো 856টা সিটের জন্য। তোমার কম্পিটিশনের লেভেলটা অনেক বেশি। আর এই 856টা সিটের জন্য গত বছর ভর্তি পরীক্ষার্থী যারা হচ্ছে HSC-তে পিওর কমার্সে যারা ছিল, ব্যবসায় শিক্ষা বিভাগ, কমার্স গ্রুপ বা বিজনেস স্টাডিজ গ্রুপ, যারা HSC-তে রিয়েল কমার্স, সেই রিয়েল কমার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমার্স ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল 27,800 জন। যদি আমরা জানি যে কমার্স ফ্যাকাল্টিতে প্রায় 40,000-এর বেশি এবছর পরীক্ষা দিছে, বাট এই 40,000-এর মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে। তো সায়েন্স আর্টসকে তুমি যদি সরাইয়া রাখো, তাহলে তুমি কমার্সের স্টুডেন্ট, তোমার গত বছর বড় ভাইরা পরীক্ষা দিয়েছে কতজন? 27,800 জন। কয়টা সিটের জন্য কম্পিটিশান করেছে? 856। তাহলে তুমি রিয়েল কমার্সের স্টুডেন্ট, তোমার কোনো কোটা নাই, তোমার জন্য সিট হচ্ছে 856টা। তাহলে এক একটা সিটের বিপরীতে
কম্পিটিশনের লেভেলটা, মাত্রাটা তুমি এখন আসলে টের পাবে। এক একটা সিটের জন্য 32 জন স্টুডেন্ট লড়াই করে। আর এই হাড্ডাহাড্ডি কম্পিটিশানে যদি তুমি নিজেকে এগিয়ে রাখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই বিশ্লেষণধর্মী পড়ালেখা করতে হবে। এবং বিশ্লেষণধর্মী পড়ালেখার জন্য আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে আমরা যেই ব্যবস্থাটা নিয়েছি, তুমি কমার্সের স্টুডেন্ট, তোমাকে যদি চান্স পেতেই হয়, তাহলে তোমার জন্য আমাদের ব্যাচের নামটা হচ্ছে DUICU ব্যাচ। DUICU ব্যাচ 2025। তুমি এইচএসসি 2025, তোমার জন্য ব্যাচের নাম 2025। তোমাকে ভর্তি হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর তোমাকে রাখতে হবে অবশ্যই আইসিইউতে। এই জন্য আমাদের আই এডুকেশনের ব্যাচটার নাম হচ্ছে DUICU ব্যাচ। এখানে খুব অল্প টাকাতেই তোমরা হচ্ছে অন্যান্য গতানুগতিক অফলাইন কোচিং সেন্টারগুলোর মতো লেকচার শিট পেয়ে যাবে। তুমি হচ্ছে দৈনিক পরীক্ষার ব্যবস্থা পাবে। তুমি হচ্ছে একটা লেকচার শিটের উপরে একাধিক ক্লাস পাবে, সমাধান বা সলভ ক্লাস পাবে। আমাদের এখানে ইংরেজির উপর ভোকাবুলারি পার্টে, কারণ কমার্সের স্টুডেন্টদের ভোকাবুলারি পার্টে যথেষ্ট গুরুত্ব দিতে হয়, ভোকাবুলারির জন্য আলাদা বই এবং আলাদা ক্লাসের প্ল্যানিং আছে। সুতরাং তুমি যদি আই এডুকেশনের সাথে তুমি কমার্সের স্টুডেন্ট হিসেবে যাত্রাটা শুরু করো DUICU ব্যাচের মাধ্যমে, ইনশাল্লাহ আমরা তোমাকে এই 856টা সিটের মধ্যে যে কোনো একটা তোমার নেওয়ার জন্য যা করার দরকার, যেই রকমের প্রিপারেশান নেওয়ার দরকার, সেটা ইনশাল্লাহ আমরা করব বলে আমরা আশাবাদী। আর বাকি দায়িত্বটা তোমার। যত দ্রুত ভর্তি হবে ততই তুমি এগিয়ে থাকবে। আচ্ছা, যদি আমরা কম্পিটিশনের লেভেলটা বুঝে থাকি, এবার আসো আমরা একটু রিয়েল পড়াশোনাতে যাই। এইখানে আমরা 1 নম্বর থেকে যেটা শুরু করব, এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হিসাব বিজ্ঞান অংশের প্রশ্নটা দেওয়া আছে 2024-25 সেশনের। আর আমরা জানি সকলেই যে অ্যাকাউন্টিং অংশে বিগত বছরের কোশ্চেন থেকে রিপিটেশন হয়। সো এই প্রশ্নগুলো আগামী যতটুকু সময় তুমি ক্লাসটা দেখবে, ততটুকু সময়তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 24-25 সেশনের কোশ্চেনটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। কেন এটা উত্তর হলো, কেন এটা উত্তর হলো না, কিভাবে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে এটা সমাধান করতে হবে, সেটা ইনশাল্লাহ আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। সো লেটস স্টার্ট দ্য জার্নি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে সবার পছন্দের একটা টপিক, নাম হচ্ছে তার অবচয়। তা আমরা কোন টপিকের প্রশ্ন, টপিকটাও আমরা একটু জেনে রাখবো, কারণ টপিকটা জানা থাকলে সুবিধা যেটা, পরবর্তীতে ইম্পর্টেন্ট টপিক আমি নিজেই খুঁজে বের করতে পারবো। সো এই টপিকের নাম জানাটা এটা গুরুত্বপূর্ণ অবশ্যই। তো অবচয় টপিকের এটা কোন পদ্ধতির? আমরা জানি অবচয় 4টা পদ্ধতি ধার্য করা যায়। সরলরৈখিক পদ্ধতি, তারপরে হচ্ছে উৎপাদন একক পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতি। সো গত বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি এই পদ্ধতি থেকে। আর এই বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে অবচয় বের করতে বলছে। 8ম বর্ষে 8 নম্বর বছরে অবচয়ের পরিমাণ কত হবে। তো যত সময়ের অবচয় বের করতে বলা হয়, এটাকে আমরা লিখব হচ্ছে সময়। সময় ইংরেজিতে বলা হবে হচ্ছে টি ফর টাইম। তো টাইম কত নাম্বার বছর? 8 নাম্বার বছর। সো 8ম নাম্বার বছর 8 নাম্বার বছর এই সময়ের অবচয় বের করতে হবে। সো টি এর মান, সময়ের মান হচ্ছে 8। বাকি মানগুলো একটু পড়ি আমরা। যন্ত্রপাতির ক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 60,000 টাকা। এর ব্যবহারিক জীবনকাল বা আনুমানিক আয়ুষ্কাল, ব্যবহারিক জীবনকাল অর্থাৎ আনুমানিক আয়ুষ্কাল, এই মানটা দেওয়া আছে। আনুমানিক আয়ুষ্কালকে আমরা হচ্ছে ইংরেজি এন দ্বারা প্রকাশ করব। এনের এলাবোরেশনটা হচ্ছে নাম্বার অফ এস্টিমেটেড ইউজফুল লাইফ। সহজ বাংলায় আনুমানিক আয়ুষ্কাল বা ব্যবহারিক জীবনকাল কত দেওয়া ছিল? 10 বছর। তাহলে এনের মান হচ্ছে আমাদের 10 নাম্বার বছর। আর হচ্ছে টি সময়ের মান হচ্ছে আমাদের কত? 8। এই মান দুইটা জানাটা জরুরি। তাহলে আমরা আয়ুষ্কালের মানটা পেলাম, এনের মান হচ্ছে 10 আর সময় টি এর মান হচ্ছে 8। ক্রয় মূল্য ছিল কত? 60,000 টাকা। আরও দেওয়া আছে প্রশ্নে যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা। আমরা জানি সবাই ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিয়ে যেই মানটা পাওয়া যায় তার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। সো এই অঙ্কটা করার শুরুতেই আমরা অবচয়যোগ্য মূল্যের পরিমাণটা নির্ণয় করে নেই। অবচয়যোগ্য মূল্য প্রশ্নে ক্রয় মূল্যের পরিমাণ দেওয়া আছে 60,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব আমাদের ভগ্নাবশেষ মূল্য, যার পরিমাণ দেওয়া আছে 5,000। সো আমাদের বিয়োগফল আসতেছে কত? 55,000 টাকা। শুরুতেই আমরা এই মানটা বের করলাম কিসের? অবচয়যোগ্য মূল্যের পরিমাণ। অবচয়যোগ্য মূল্য বের করার পর আমাদেরকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি। বর্ষ সংখ্যার সমষ্টি, আশা করি এই রকমের সূত্রগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। একবার দেখে নাও। বর্ষ সংখ্যার সমষ্টি বের করার সূত্রটা হচ্ছে এই,
যে বড় হাতের এন, দেন ব্র্যাকেট দিয়ে n প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি বের করার সূত্র। তো এখানে মান লাগবে শুধু হচ্ছে n, মনে থাকার কথা n মানে যেন কোনটা, আয়ুষ্কাল। n এর মান কত ছিল, 10 বছর। তো আমরা এখানে যদি মান বসাই, n এর মান হচ্ছে 10, দেন ব্র্যাকেট দিয়ে 10 যোগ হচ্ছে 1 আর ডিভাইডেড বাই হচ্ছে 2। সো মান বসানো হলে এবার আমরা একটু মুখে মুখে ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এই 2 দিয়ে যদি 10কে কাটি, 2 দিয়ে 10কে কাটলে কত পাচ্ছি আমরা, 5। আর ব্র্যাকেটের ভিতরে 10 আর 1 যোগ, 10 আর 1 11, তাহলে 5 আর 11 গুণ করতে হবে। 5 11 কত হয়, 55। 5 11-র মান 5 আর 11-র যোগ গুণফল হচ্ছে 55। বের করলাম, এটা কি বর্ষ সংখ্যার সমষ্টি। আরও একটা মান তোমাকে বের করতে হবে, আরও একটা মান বের করতে হবে, যেটার নাম হচ্ছে অবশিষ্ট বছর। অবশিষ্ট বছর। আর এই অবশিষ্ট বছর বের করার সূত্রটা হচ্ছে এই বড় হাতের n মাইনাস ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করে t মাইনাস 1, n মাইনাস ব্র্যাকেটে t মাইনাস 1। আবার অনেকে সূত্রটা এরকমভাবেও লেখে, সূত্রটা তারা এরকমভাবেও লিখে থাকে। অনেকে এরকম সূত্র লেখার চেষ্টা করে যে n মাইনাস হচ্ছে t আর প্লাস হচ্ছে 1। এই সূত্রটাও সঠিক, উপরেরটা নিচেরটা দুইটা সেম সূত্র, যেভাবে তুমি মান বসাও না কেন, জাস্ট এই ব্র্যাকেটটা উঠাই দিলে টি এর সামনে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস 1, যেই সূত্রে ব্যবহার করো কোনো সমস্যা নেই। আসলে আমরা এখানে মান বসাই দেখি, এন এর মান দেওয়া ছিল কত, এন এর মান দেওয়া ছিল 10 মাইনাস ব্র্যাকেট যদি ব্যবহার করি টি, টি মানে যেন কোনটা, সময়, কত নাম্বার বছর, 8, টি 8 মাইনাস 1। ওকে, এখানে যদি আমি মানটা বের করি, ব্র্যাকেটের ভিতরে 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 7, আর 10 থেকে 7 বাদ দিলে কত আসে, 3। 10 থেকে 7 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 3। অবশিষ্ট বছর। আচ্ছা, সেকেন্ড সূত্র যেটা, সেটা দিয়েও মান বসাই, ট্রাই করে দেখি আমরা পারি কি না। এন এর মান ছিল 10 মাইনাস, যেহেতু ব্র্যাকেট দিচ্ছি না আমরা, তাহলে টি, টি এর মান কত, 8 নাম্বার বছর, টি হলো 8। তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে হচ্ছে 1, যোগ লিখলাম হচ্ছে 1। আসেন দেখি এখানে একটু যোগ বিয়োগ করে মানটা সেম হয় কি না। প্রথমে 10 থেকে 8 বিয়োগ করলে কত, 2, আর 2 এর সাথে 1 যোগ করলে হবে কত, 3। সো আপনি সূত্র যেটাই ব্যবহার করেন, আপনি সূত্র প্রথমটা ব্যবহার করেন চাই দ্বিতীয়টা ব্যবহার করেন, দুইটাতেই সেম মান আসবে। সো সূত্র কোনো সমস্যা নাই, যেটা খুশি সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা দুইটা মান বের করছি। প্রথমে আমরা বর্ষ সংখ্যার সমষ্টির মান বের করে নিয়েছিলাম হচ্ছে কত, 55, আর আমরা অবশিষ্ট বছরের মান পেয়ে গেছিলাম কত, 3। এবার আমাদের অঙ্কটা একদমই সোজা, জাস্ট আমরা হচ্ছে মান বসাই নিলেই হবে। মান বসাবো কিভাবে একটু যদি লক্ষ্য করি, আমরা আরও একটা মান শুরুতে বের করছিলাম, সেটা কি ছিল, অবচয়যোগ্য মূল্য। আরেকবার রিকল করি, অবচয়যোগ্য মূল্যের পরিমাণ ছিল কত আমাদের, 55,000 টাকা। তাহলে অবচয়যোগ্য মূল্য যদি 55,000 হয়ে থাকে, এবার আমরা অবচয় নির্ণয় করব। এই যে অঙ্কের মধ্যে যদি আমরা অবচয় বের করি, সুতরাং এই জায়গাটা লক্ষ্য করি, সুতরাং অবচয়ের পরিমাণ হবে হচ্ছে, প্রথমেই অবচয়যোগ্য মূল্য যার মান হচ্ছে 55,000, এইটাকে গুণ দিতে হবে। গুণ কিভাবে, একটা দাগ কেটে নিলাম, একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশটার উপরে আসবে অবশিষ্ট বছর, অবশিষ্ট বছরের মান কত নিলাম, 3, আর নিচে আসবে বর্ষ সংখ্যার সমষ্টি, বর্ষ সংখ্যার সমষ্টির মান কত বের করছিলাম, 55। এই লিখলাম হচ্ছে 55। এই জায়গাটা আরেকবার খেয়াল করি, অবচয় বের করার জন্য অবচয়যোগ্য মূল্য গুণ, উপরে হচ্ছে অবশিষ্ট বছরের মান 3, আর নিচে বর্ষ সংখ্যার সমষ্টির মান কত, 55। অবশিষ্ট বছর ডিভাইডেড বাই বর্ষ সংখ্যার সমষ্টি। এবার অঙ্কের ফলাফল চলে আসার পালা। ফলাফল চলে আসবে, 55,000কে 55 দিয়ে যদি আমরা কাটি, এই 55 দিয়ে 55কে কাটলে কত, 1, আর থাকবে 0 3টা, মানে হচ্ছে 1000। 1000কে 3 দিয়ে গুণ দিলে আমাদের অঙ্কের অ্যান্সার হবে, অঙ্কের অ্যান্সার কত টাকা আসে, 3000 টাকা। এইটা হবে কোয়েশ্চেনটার অ্যান্সার। দেখি তো আমাদের কোন অপশনে সঠিক উত্তর দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে এই যে এইটা, অপশন নাম্বার বি। বি নাম্বার অপশনে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অবচয়ের পরিমাণ হচ্ছে 3000 টাকা। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। এবার এই অঙ্কটা একটু সময় নিয়ে আমরা করলাম, এলাবোরেটলি অনেকটা বুঝাই বুঝাই করলাম। শর্টকাটে কিভাবে করব পরীক্ষার হলে, খেয়াল করেন, পরীক্ষার হলে শর্টকাটে আপনি অবচয়যোগ্য মূল্য, এটা তো আর লেখার কিছু নাই, জাস্ট মুখে মুখে 60 থেকে 5 বাদ দিলে কত, 55, মুখে মুখে এটা কাজ শেষ, এটা 1 সেকেন্ডের যোগ বিয়োগ। তারপরে বর্ষ সংখ্যার সমষ্টি, বর্ষ সংখ্যার সমষ্টি, ম্যাক্সিমাম বর্ষ সংখ্যার সমষ্টির অঙ্কে এই আয়ুষ্কালটা বা জীবনকালটা না 10 বছরই দেওয়া থাকে, ম্যাক্সিমাম অঙ্কে 10 বছর।
বছর। তো যাই হোক, এটা মুখস্থ একটা ক্যালকুলেশন, 10 ইন্টু ব্র্যাকেটে 10 যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে মানটা কত আসে 55। সবসময়ের জন্য এটা মুখস্থ বা মনে রাখতে পারেন। ম্যাক্সিমাম বড় সংখ্যা সমষ্টি পদ্ধতিতে অবচয়টা ব্যবহারিক জীবনকালটা কত, 10 বছরই দেওয়া থাকে, বা দেওয়া না থাকলে অন্য কোনো মান থাকলেও আপনি এই ক্যালকুলেশনটা মুখে মুখে করতে পারবেন। সর্বোচ্চ আপনার 5 সেকেন্ডের মধ্যে এই ক্যালকুলেশন করতে পারা উচিত। দেন অবশিষ্ট বছর, এটাও একটা সিম্পল যোগ বিয়োগ, এটাও আপনার সর্বোচ্চ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে পারা উচিত। আর সর্বশেষ এই যে আপনি এখানে অবচয়ের মানটা বের করে নিলেন, এই অবচয়ের ক্যালকুলেশনটা আপনি মুখে মুখেই করতে পারবেন, বা কোশ্চেনের সাইডে একটু পেন্সিল দিয়ে রাফ করে নিলে হচ্ছে। সর্বনিম্ন আপনি 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটা পরীক্ষার হলে আশা করি সলভ করতে পারবেন। আর এই দক্ষতা অর্জন করার জন্য আপনাকে এই অঙ্কটাই বাসার মধ্যে খাতায় কমপক্ষে 4 থেকে 5 বার লিখে প্র্যাকটিস করতে হবে। তো অঙ্কের মধ্যে ভালো করার জন্য, অঙ্ক দ্রুত সমাধান করার জন্য অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই, কোনো শর্টকাট ট্রিক্স নাই। শর্টকাট ট্রিক্স আপনার হাতেই, অনুশীলন যত বেশি হবে শর্টকাট ট্রিক্স আপনি আশা করি করতে পারবেন। আর এই রকমের অসংখ্য প্রশ্ন আমাদের আই এডুকেশনের যখন পেইড ব্যাচের ক্লাসগুলো হয়, এই যে বললাম ডিইউ আইসিইউ ব্যাচের কথা, সেখানে অসংখ্য প্রশ্ন ক্লাসে আমরা সমাধান করাই এবং আপনাদেরকেও প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক দিয়ে থাকি। তো আমাদের আই এডুকেশনের স্টুডেন্ট এই রকমের অসংখ্য অঙ্ক নিজেরা প্র্যাকটিস করার মাধ্যমে পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ মুখস্থ উত্তর দাগায় দিয়ে আসতে পারে, 30 সেকেন্ডেই অঙ্ক সমাধান করতে পারে। ওকে, আসেন কোয়েশ্চেন নাম্বার 2 যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে আসা একটা প্রশ্ন। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে মুদ্রাস্ফীতির কালে মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতি যখন হয় তখন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির সময় বাজারে পণ্যের দাম কি হয়, বৃদ্ধি পায়। যেমন আমাদের বাংলাদেশে সবসময় চালের দাম, ডালের দাম, তেলের দাম বাড়তেই থাকে। তার মানে আমাদের বাংলাদেশের ইকোনমিতে কি বিদ্যমান, মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতি হলে পণ্যদ্রব্যের দাম কি হবে, বাড়তে থাকবে। এই সিচুয়েশনটাতে বা এই অবস্থাতে মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতি, মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতিগুলো কি কি? মজুদ পণ্য মূল্যায়নের জন্য আপনি ফিফো এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে LIFO লিফো এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর একটা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড। এই যে 3টা পদ্ধতির নাম আমরা জানি, এই 3টা পদ্ধতির মধ্যে কি কি নাম? ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, এই 3টাই মজুদ পণ্য মূল্যায়নের পদ্ধতি। তো এই 3টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনি ব্যবহার করলে আপনার সর্বনিম্ন মানে হচ্ছে কম আর সর্বোচ্চ মানে হচ্ছে বেশি, তাহলে সর্বনিম্ন মানে কম, আয়কর সৃষ্টি করবে। তার মানে আপনাকে আয়কর অর্থাৎ করের পরিমাণ আপনি কি দিতে চাচ্ছেন, কম দিতে চাচ্ছেন, সর্বনিম্ন। তাহলে মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি ব্যবহার করলে আয়করের পরিমাণ সর্বনিম্ন হয়, অর্থাৎ করের পরিমাণ কম দেখাতে হয়, এইটা আমাদের কোশ্চেনে বের করতে হবে। সো এই কোশ্চেনটার অ্যান্সার যেটা, সেটা হচ্ছে এই, আমরা জানি সকলেই যে হিসাব বিজ্ঞানের যেটা রক্ষণশীলতার সীমাবদ্ধতা এইটা ব্যবহার করা হয় চলতি সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে। রক্ষণশীলতা ব্যবহার করা হয় কি ক্ষেত্রে? চলতি সম্পত্তি মূল্যায়নের ক্ষেত্রে। আর এই মজুদ পণ্য বা সমাপনী মজুদ যেটা, এটা অবশ্যই চলতি সম্পত্তি। তাহলে এই চলতি সম্পত্তি মূল্যায়ন করার জন্য যে নিয়ম ব্যবহার করা হবে, নিয়মটার নাম কি? রক্ষণশীলতা। আর এই রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুযায়ী যখন মুদ্রাস্ফীতি হয় তখন মজুদ পণ্য মূল্যায়নে যে পদ্ধতি ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে লিফো পদ্ধতি। তাহলে আমরা জানলাম মজুদ পণ্য মূল্যায়ন করার সময় কোন পদ্ধতি ব্যবহার করতে হবে? লিফো পদ্ধতি ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? কারণ এটা রক্ষণশীলতার মধ্যে বলে দেওয়া আছে। আর রক্ষণশীলতা কি? এটা একটা হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, এটা আপনাকে অনুসরণ করাই লাগবে। কারণ রক্ষণশীলতা এটা কি? রক্ষণশীলতা ব্যবহার করা হবে কিসের জন্য? চলতি সম্পত্তি মূল্যায়নের জন্য। আপনি মূল্যায়ন করতেছেন কি? মজুদ পণ্য। তো মজুদ পণ্য যেহেতু চলতি সম্পত্তি, এক্ষেত্রে আপনাকে রক্ষণশীলতা মানতেই হবে। আর রক্ষণশীলতা যদি আপনি মানেন, যখন মুদ্রাস্ফীতি হবে তখন কোন পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে? লিফো পদ্ধতি ব্যবহার করতে হবে। আর এই লিফো পদ্ধতি ব্যবহার করার ইম্প্যাক্টটা যদি আপনি বুঝেন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবেন। আসলে ইম্প্যাক্টটা বুঝি। যখন আপনি লিফো পদ্ধতি ব্যবহার করেন তখন আপনার লিফো পদ্ধতি ব্যবহার করার ফলে এই যে বিকৃত পণ্যের ব্যয় যেটা, এই বিকৃত পণ্যের ব্যয়কে দেখাবে হচ্ছে বেশি। আর লিফো পদ্ধতি ব্যবহার করলে সমাপনী যেটা মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্যকে আপনি
ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে যেটা কম সেই কম মূল্যে দেখাতে পারবেন। কারণ আমরা জানি রক্ষণশীলতা অনুযায়ী সমাপনী মজুদ পণ্যকে কোন মূল্যে দেখাতে হয়, ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যেটা কম, তাহলে মজুদ পণ্যকে ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে কম মূল্যে দেখাইতে পারে এবং বিক্রিত পণ্যের ব্যয়কে বেশি দেখাতে পারে কোন পদ্ধতি ব্যবহার করলে, লিফো পদ্ধতি। তাহলে এখানের বিষয়টা হচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়, ব্যয়ের পরিমাণ খরচের পরিমাণ যদি বেশি হয়, তাহলে নিট লাভের পরিমাণ অবশ্যই কি হবে? খেয়াল করি, ব্যয়ের সাথে খরচের সাথে ব্যয়ের সাথে লাভের সম্পর্ক কি? বিপরীতমুখী সম্পর্ক। ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই আপনার নিট লাভের পরিমাণ কি হবে? কমে যাবে। আর নিট লাভের উপরেই তো আপনাকে আয়কর দিতে হয় বা কর দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তাহলে যদি আপনার লাভের পরিমাণ কম হয়, অটোমেটিক করের পরিমাণ কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তাহলে লাভের পরিমাণ কম দেখানোর ফলে আয়করের পরিমাণ কম দেখাইতে সহায়তা করে। পদ্ধতিটার নাম কি? লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। আর এই লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ব্যবহার করতে হবে কি অনুযায়ী? রক্ষণশীলতা অনুযায়ী। রক্ষণশীলতা অনুযায়ী কখন ব্যবহার করতে হবে? যখন মুদ্রাস্ফীতি হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। অনেকটা পেঁচানো বিষয়, একটার সাথে একটা লিঙ্ক আপ করা, তো সহজ করে যদি আমরা বুঝি, প্রথম কোয়েশ্চেন দেখবেন প্রশ্নে মুদ্রাস্ফীতি আছে কিনা। মুদ্রাস্ফীতি মানে কি? পণ্যদ্রব্যের দাম বাড়তি। তো পণ্যদ্রব্যের যখন দাম বাড়তি হয় তখন সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করব কি অনুযায়ী? রক্ষণশীলতা অনুযায়ী। রক্ষণশীলতা অনুযায়ী কোন মূল্যে কোন পদ্ধতি ব্যবহার করলে? লিফো পদ্ধতি। লিফো কেন করব? কারণ লিফোতে মজুদের মূল্য কি দেখাবে? কম দেখাবে। আর মজুদের মূল্য কম দেখানোর পাশাপাশি বিক্রিত পণ্যের ব্যয়কে কি দেখাবে? বেশি। বিক্রিত পণ্যের ব্যয় বেশি হলে নিট লাভের পরিমাণ কম। আর সহজ কথা, লাভের পরিমাণ কম হলে তো আয়করের পরিমাণ কম হবেই। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি। এরকমের প্রশ্ন অসংখ্যবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে একটু ঘুরায় পেঁচায় আসছে। কোনো সময় আয়কর জিজ্ঞাসা করে, কোনো সময় নিট লাভের কথা জিজ্ঞাসা করে, কোনো সময় বিক্রিত পণ্যের ব্যয়ের কথা জিজ্ঞাসা করে যে মুদ্রাস্ফীতির সময় আপনি কোন পদ্ধতি ব্যবহার করলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাবেন। বিক্রিত পণ্যের ব্যয় বেশি কোন পদ্ধতি? লিফো পদ্ধতি। আপনি নিট লাভের পরিমাণ কম দেখাবেন কোন পদ্ধতি? লিফো পদ্ধতি। আপনি আয়করের পরিমাণ কম দেখাবেন কোন পদ্ধতি? লিফো পদ্ধতি। তো যাই জিজ্ঞাসা করুক, বিক্রিত পণ্যের ব্যয়ের কথা জিজ্ঞাসা করুক, লাভের কথা জিজ্ঞাসা করুক, আয়করের কথা জিজ্ঞাসা করুক, মুদ্রাস্ফীতি থাকলেই, মুদ্রাস্ফীতি শব্দটা থাকলেই, পণ্যের দাম বৃদ্ধি পাওয়া এই কথাটা থাকলেই, মনোযোগ দিয়ে শোনেন, যদি প্রশ্নে মুদ্রাস্ফীতি থাকে, যদি প্রশ্নে পণ্যের দাম বৃদ্ধি পেয়ে গেছে, পণ্যের দাম বাড়তেছে এই কথাটা থাকে, মুদ্রাস্ফীতি বা পণ্যের দাম বাড়লে চোখ বন্ধ করে অ্যান্সার হবে কোনটা? LIFO, লিফো। লিফো মানে কি? শেষে আসলে আগে যায় পদ্ধতি। তাহলে মুদ্রাস্ফীতি দেওয়া থাকলেই, মুদ্রাস্ফীতি থাকলেই অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে হচ্ছে লিফো। মুদ্রাস্ফীতি থাকলেই অ্যান্সার হবে কি? লিফো হবে সঠিক উত্তর। আশা করি আমরা বুঝতে পারছি। এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেন যদি আপনি ব্যাখ্যা করে শিখেন তাহলে একই একটা প্রশ্ন থেকেই আপনি 4-5 ধরনের কোশ্চেনের সমাধান ইজিলি পেয়ে যাবেন। তাহলে এটা আমরা যে কোশ্চেনটা মাত্র সমাধান করলাম এটা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে ছিল। আসেন পরবর্তী কোশ্চেন দেখি। এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে, যেটা আপনারা কলেজে শিখেন। তো এই ব্যাংক সমন্বয় বিবরণীতে জিজ্ঞাসা করা হচ্ছে এই যে পথে জমা আমানতগুলি, পথে জমা আমানত, পথে জমা আমানত এটাকে অন্য নাম বলা যেতে পারে হচ্ছে পথিমধ্যে আমানত। পথিমধ্যে আছে অর্থাৎ রাস্তাতে আছে। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটাকে বলা হবে হচ্ছে ট্রানজিট। ইংরেজি নামটা হচ্ছে এই, ইংরেজিতে বলা হয় ডেপোজিট ইন ট্রানজিট। ডেপোজিট ইন ট্রানজিট অর্থাৎ আদায়ের জন্য চেক জমা দেয়া হয়েছে। এটা সহজ নামটা হচ্ছে আদায়ের জন্য, আদায়ের জন্য জমাকৃত চেক। চেক আদায় করার জন্য আপনি জমা দিছেন কোথায়? ব্যাংকে। ইস্যুটা হচ্ছে এই যে আপনার কোনো একজন দেনাদার, দেনাদারের কাছ থেকে আপনি চেকের মাধ্যমে টাকা আদায় করলেন। তাহলে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করলেন কিসের মাধ্যমে? চেক। চেক মানেই তো আর টাকা না, চেকটা আদায় করবে কে? ব্যাংক। এই চেকের টাকাটা আদায়ের জন্য আপনি জমা দিছেন কোথায়? জমা দিছেন আপনার ব্যাংকে। সে ফর এক্সাম্পল আপনার ব্যাংক, আপনার ব্যাংক কোথায়? আপনার ব্যাংক। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে ব্র্যাক ব্যাংকে আপনার অ্যাকাউন্ট, আপনার ব্র্যাক ব্যাংকে আপনি চেকটা জমা দিছেন। কিন্তু যে দেনাদার, সেই দেনাদার ব্যবহার করে হচ্ছে সে ফর এক্সাম্পল রূপালী ব্যাংক।
দেনাদারের চেকটা কোন ব্যাংকের? রূপালী ব্যাংকের। তাহলে এখন টাকাটা আদায় হবে, কে আদায় করবে? টাকাটা আদায় করবে আপনার যে ব্র্যাক ব্যাংক, তার দায়িত্ব হচ্ছে লোক পাঠানো কোথায়? রূপালী ব্যাংকে। যায় ওই দেনাদারের অ্যাকাউন্ট থেকে টাকা আপনার অ্যাকাউন্টে এনে জমা হবে। তাহলে এখন ট্রানজ্যাকশান হচ্ছে কয়টা ব্যাংকের মধ্যে? দুইটা ব্যাংক। দেনাদারের ব্যাংকটার নাম রূপালী ব্যাংক, আপনার ব্যাংকের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক। এই যে ব্র্যাক ব্যাংকের সাথে রূপালী ব্যাংকের যে আন্তঃব্যাংকিং লেনদেন, এই আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের। আর এই আন্তঃব্যাংকিং লেনদেন সম্পন্ন হতে সর্বনিম্ন আপনার হচ্ছে 12 ঘন্টা বা 24 ঘন্টা, সর্বোচ্চ টাইম 72 ঘন্টা, 3 দিনের মধ্যে এটা সমাধান হতেই হবে। তাহলে বিষয়টা হচ্ছে আপনি চেকটা আদায়ের জন্য ব্যাংকে জমা দিছেন, আপনি চেক জমা দেওয়ার সাথে সাথে আপনি নিশ্চিন্তে অ্যাকাউন্টে টাকা আসবে, আপনি আপনার নগদান বইতে টাকা বাড়ায় রাখছেন। কিন্তু আপনার যে ব্যাংক ব্র্যাক ব্যাংক, এই সে চেকের টাকা আদায় না করা পর্যন্ত ব্যাংকে তো আর টাকা যোগ দেখাইতে পারবে না। তাহলে এই ব্র্যাক ব্যাংক যতক্ষণ না পর্যন্ত রূপালী ব্যাংকের কাছ থেকে টাকা এনে জমা না করবে, এই সময়টুকুকেই বলা হচ্ছে কি? ট্রানজিট। এই সময়টুকুকে বলা হবে ট্রানজিট। তো এই ট্রানজিট পিরিয়ডের মধ্যে নগদান বইতে টাকাটা অলরেডি জমা বা যোগ করা আছে। আপনাকে যদি ব্যাংক সমন্বয় বিবরণীর মাধ্যমে নগদান বই আর হচ্ছে ব্যাংকের পাসবইয়ের জেরকে সমান করতে হয়, যেহেতু আপনি চেক পাইছেন, চেক আপনি আদায় করছেন, চেক যদি আপনি পেয়ে থাকেন টাকা বাড়বে না কমবে? চেক যদি পেয়ে থাকি অবশ্যই টাকা বাড়বে। টাকা বাড়ানো আছে কোথায়? নগদান বইতে। তাহলে সমন্বয় করার জন্য এই ডিপোজিট ইন ট্রানজিট বা পথিমধ্যের আমানত বা আদায়ের জন্য জমাকৃত চেক বা প্রশ্নে বলে দেওয়া নাম পথে জমা আমানতগুলি, এটাকে কার সাথে যোগ করতে হবে? ব্যাংকের পাসবইয়ের জেরের সাথে যোগ করতে হবে, কারণ টাকাটা অলরেডি নগদান বইতে জমা বা যোগ করা আছে। আর আমরা যদি ব্যাংকের পাসবইতে জমা বা যোগ করে দেখাই, তাহলে নগদান বই আর ব্যাংকের পাসবইয়ের জের কি হবে? সমান হবে বা মিলে যাবে। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক, পথিমধ্যের আমানত, ডিপোজিট ইন ট্রানজিট বা পথে জমা আমানত, এটার জন্য সমাধান হবে। এটা যোগ হবে কার সাথে? ব্যাংক হিসাবে যোগ করা হবে, ব্যাংকের পাসবইয়ের জেরের সাথে করতে হবে হচ্ছে যোগ। তাহলে আমরা শিখে নিলাম আদায়ের জন্য জমাকৃত চেক কার সাথে যোগ হয়? ব্যাংকের পাসবইয়ের জেরের সাথে যোগ হয়। একটা বিষয় শিখে নেন, এই যে ডি নাম্বার অপশনে দেওয়া ব্যাংক জেড থেকে কাটা, কাটা মানে হচ্ছে বিয়োগ করা, কাটা মানে হচ্ছে বিয়োগ করা। ব্যাংকের জেড থেকে যেটা বিয়োগ হয় সেটার নাম হচ্ছে অপরিশোধিত চেক বা বকেয়া চেক। এটা এক্সট্রা তথ্য আমরা শিখে রাখি। অপরিশোধিত চেক বা বকেয়া চেক, অপরিশোধিত চেক বা বকেয়া চেক, এইটা ব্যাংকের জেড থেকে বিয়োগ হয় বা বাদ যায়। আর এই যে বলা আছে এ নাম্বার অপশনে বইয়ের জের, বইয়ের জের মানে হচ্ছে নগদান বই, নগদান বইয়ের জের থেকে কাটা বা বিয়োগ, নগদান বইয়ের জের থেকে যেগুলা বিয়োগ হয় সেগুলাকে বলে হচ্ছে ডিএম, মানে হচ্ছে ডেবিট মেমোরান্ডাম বা ডেবিট মেমো। আর বইয়ের জের অর্থাৎ নগদান বই, নগদান বইয়ের সাথে যোগ, নগদান বইয়ের সাথে যোগ হয় হচ্ছে ক্রেডিট মেমো বা ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে আমরা জানলাম নগদান বইয়ের জেরের সাথে যোগ হয় হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, আর নগদান বইয়ের জের থেকে বিয়োগ হয় হচ্ছে কোনটা? ডেবিট মেমোরান্ডাম। ব্যাংকের জের থেকে বিয়োগ হবে কোনটা? অপরিশোধিত চেক বা বকেয়া চেক। আর আমাদের এই কোশ্চেন আদায়ের জন্য জমাকৃত চেক বা ডিপোজিট ইন ট্রানজিট, এটা ব্যাংকের পাসবইয়ের জেরের সাথে হবে হচ্ছে যোগ। একটা কোশ্চেন যদি আপনি ভালো মতো বুঝেন, ব্যাংক সমন্বয়ের যত প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, ব্যাংক সমন্বয়ের যত থিওরিটিক্যাল কোশ্চেন সমাধান আমার এই স্লাইডে দেওয়া আছে। শুধু আপনি স্লাইডটা পড়েন, আপনি ব্যাংক সমন্বয়ের যে কোনো থিওরি অ্যান্সার করতেই পারবেন। আরেকবার রিপিট করে দেই, পথে জমা আমানত, পথিমধ্যের আমানত, ডিপোজিট ইন ট্রানজিট, আদায়ের জন্য জমাকৃত চেক কার সাথে যোগ হবে? ব্যাংকের পাসবইয়ের সাথে যোগ। ব্যাংক থেকে বাদ যাবে কে? অপরিশোধিত বা বকেয়া চেক। ডেবিট মেমোরান্ডাম নগদান বই থেকে বিয়োগ, আর ক্রেডিট মেমোরান্ডাম নগদান বইয়ের সাথে যোগ। এই হলো ব্যাংক সমন্বয়ের থিওরি। এর বাইরে কোনো আলোচনা নাই, এর বাইরে কোনো প্রশ্ন নাই, এতটুকু মুখস্থ করতে পারলেই হয়। আরেকটা জিনিস জানতে হবে, ডেবিট মেমোরান্ডাম কোনগুলো আর হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম কোনগুলো, ডেবিট মেমো কোনগুলো, ক্রেডিট মেমোরান্ডাম কোনগুলো। আসেন আমাদের এডুকেশনের আইসিইউ ব্যাচে, ইনশাল্লাহ ক্লাসে যখন করাবো খাতার মধ্যে লেখাই দিব। ডেবিট মেমোরান্ডাম টোটাল হচ্ছে 8টা, আর ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে 3টা। এটা ইনশাল্লাহ ক্লাসে পড়ানো হবে। ওকে, আসেন আমরা মুভ অন করি।
পরবর্তী প্রশ্নে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেন যেটা দেখব আমরা সেটা হচ্ছে ওকে, রূপান্তর খরচের সমষ্টি। এই যে রূপান্তর খরচের সমষ্টি, এটা হচ্ছে উৎপাদন ব্যয় টপিক থেকে আসা প্রশ্ন। উৎপাদন ব্যয় খুবই 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 ইম্পর্টেন্ট টপিক। উৎপাদন ব্যয় থেকে এই 2024-25 সেশনে সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষাতে একাধিক করে প্রশ্ন আসছে। রূপান্তর খরচ, রূপান্তর খরচ এটার ইংরেজি নাম হচ্ছে কনভার্সন কস্ট। কনভার্সন কস্ট, এটাকে বাংলায় বলা হয় হচ্ছে রূপান্তর, কনভার্ট করা। কাকে কিসে কনভার্ট করা? কনভার্ট করা হচ্ছে র মেটেরিয়াল বা কাঁচামাল, যেটা এই কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য, কাঁচামাল থেকে র মেটেরিয়াল থেকে আপনি পণ্য উৎপাদন করবেন। যেমন আপনার কাঁচামাল বলতে পারি আমরা হচ্ছে সুতা। সুতা হচ্ছে একটা কাঁচামাল, আর কাঁচামাল থেকে কি উৎপাদন করা হয়? কাঁচামাল থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে কাপড়। তাহলে এই যে সুতা থেকে কাপড় বানাইতে সুতা বাদে যেই খরচগুলো, সুতা থেকে কাপড় প্রস্তুত করতে সুতা ব্যতীত আর যেই খরচগুলো লাগে তার সমষ্টিকে বলা হয় হচ্ছে রূপান্তর ব্যয়। অর্থাৎ রূপান্তর ব্যয়ের অঙ্কের মধ্যে বা রূপান্তর ব্যয় নির্ণয়ে কাঁচামাল বিষয়টা আসবে না। কাঁচামাল বাদে বাকি যেই খরচগুলো লাগবে, কাঁচামাল বাদে বাকি খরচ কী কী লাগবে? কাঁচামাল বাদে আপনার এখানে অবশ্যই প্রত্যক্ষ মজুরি লাগবে, লেবারদের যে শ্রম সেটা লাগবে। আপনার লাগবে হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ। অন্যান্য কোন খরচ? প্রত্যক্ষ খরচ। আরেকটা খরচের নাম হচ্ছে কি? আরেকটা খরচ হচ্ছে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়, যে ব্যয়টা আপনি কোথায় করবেন? কারখানায় করবেন। তাহলে কাঁচামাল থেকে পণ্যদ্রব্য উৎপাদন করতে কাঁচামাল বাদে বাকি কী কী লাগে? আর লাগে প্রত্যক্ষ মজুরি, লাগে অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর লাগবে কারখানা উপরিব্যয়। তাহলে প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়, এই তিনটা উপাদানের সমষ্টিকেই বলা হবে কি? তিনটা উপাদানের সমষ্টিকেই বলা হবে হচ্ছে রূপান্তর ব্যয়। এই তিনটা উপাদানের সমষ্টিকেই বলা হবে হচ্ছে রূপান্তর ব্যয়। কোন তিনটা? প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর হচ্ছে কারখানা উপরিব্যয়। তাহলে রূপান্তর ব্যয় নির্ণয় কে আসবে না? কাঁচামাল আসবে না। কাঁচামাল বাদে বাকি তিনটার যোগফলের সমষ্টিকে বলা হয় কি? রূপান্তর ব্যয়। তাহলে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার অপশন, যেখানে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে আর কারখানা উপরিব্যয় দেওয়া আছে। যদি অন্যান্য প্রত্যক্ষ খরচ দেওয়া থাকতো সেটাও যোগ হতে পারতো। তাহলে আমরা জানলাম রূপান্তর ব্যয় হচ্ছে কোন তিনটা উপাদানের সমষ্টি? প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর হচ্ছে কারখানা উপরিব্যয়। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার বি। এটা উৎপাদন ব্যয় থেকে আসা হচ্ছে প্রশ্ন। এবার দেখি পরবর্তী প্রশ্ন। ওকে, আমরা 5 নাম্বার যে কোশ্চেনটা দেখতে যাব। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত গাণিতিক সমস্যা। আর এই রকমের প্রশ্ন অসংখ্যবার ভর্তি পরীক্ষায় আসে, অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষাতে আসেন। এই কোশ্চেনটা পরীক্ষার হলে কিভাবে আপনি সমাধান করবেন, কারণ অঙ্ক নিয়ে আপনাদের মনের মধ্যে একটা ভয় থাকে, স্যার অঙ্ক ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব, অঙ্ক অনেক সময় লাগে। স্যার অনেক সময় লাগে না, আপনি যদি সূত্র ভালো মতো জানেন 5 সেকেন্ডে অঙ্ক সমাধান সম্ভব। কিভাবে? আমি দেখাচ্ছি আপনাকে। এই যে কোশ্চেনটা, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের গাণিতিক সমস্যা। এখানে যেটা করতে হবে সিম্পলি একটা যোগ আর একটা বিয়োগ, একটা যোগ আর একটা বিয়োগ করলে অঙ্কের অ্যান্সার পেয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? আসেন আমার সাথে সাথে করেন। আচ্ছা বলেন দেখি, আমাকে বলেন দেখি আপনি 5,50,000 আর হচ্ছে 2,50,000, 5,50,000 2,50,000, এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে যোগফল কত হয়? যোগফল জাস্ট সিম্পলি যোগফল। কেন যোগ সেটা পরে বুঝতেছি, আগে যোগটা করি। 5,50,000 2,50,000, যোগফল কত হইল? 8 লক্ষ। যোগফল কত হলো? 8 লক্ষ। আর 8 লক্ষ থেকে বলছিলাম ওটা বিয়োগ করা লাগবে। আসেন বিয়োগটা করি। বিয়োগ হবে হচ্ছে 2 লক্ষ টাকা। 8 লক্ষ থেকে বিয়োগ করবে 2 লক্ষ। 8 লক্ষ থেকে 2 লক্ষ বিয়োগ করলে বিয়োগফল কত হয়? বিয়োগফল হচ্ছে 6 লক্ষ টাকা। আর এই 6 লক্ষ টাকাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। 6 লক্ষ টাকা কোন অপশনে দেওয়া আছে? 6 লক্ষ টাকা দেওয়া আছে সি নাম্বার অপশনে। পরীক্ষার হলে ওএমআরে সি নাম্বার গোল্লা দাগান, অ্যান্সার করা শেষ। খেয়াল করেন সময়টা কতক্ষণ লাগলো। প্রথমে আপনি 5,50,000 2,50,000 যোগ করছেন, একটা যোগ করতে 2 সেকেন্ড লাগবে। তারপরে আপনি যোগফল 8 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিছেন, কত হইল? 6 লক্ষ। আরও 2 সেকেন্ড ধরলাম একটা বিয়োগ করতে, তাহলে কত? 6 লক্ষ। কোশ্চেনে তাকাইলেন অ্যান্সার কোনটা? 6 লক্ষ। 1 সেকেন্ড শেষ, আর 1 সেকেন্ড একটা গোল্লা ভরাট করেন। সো 5 থেকে 6 সেকেন্ডের মধ্যেই অঙ্ক সমাধান করা সম্ভব যদি আপনার সূত্র জানা থাকে। আসেন এই কোশ্চেনটার সূত্রটা আমরা বুঝে নেই।
এখানে আমরা প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। দেখেন তো প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা দেওয়া আছে, এই যে বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000, এর সাথে আমরা যোগ করতেছি যাকে, সেটার নাম হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এটাকে আমরা যোগ করতেছি, কোনটা কোনটা, বিক্রিত পণ্যের ব্যয় 5,50,000 আর এই যে প্রশ্নে দেওয়া সমাপনী মজুদ, এর পরিমাণ হচ্ছে 2,50,000। তাইলে বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ যোগ করলে যেটা আসে সেটার নাম, এইটা জানাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ যোগ করলে আমরা কি পেলাম, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যাকে বিয়োগ করতে হয় তার নাম হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। দেখি তো আমাদের কোশ্চেনে প্রারম্ভিক মজুদ পণ্য কি 2 লক্ষ টাকা আছে কিনা। এই যে প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ কত দেওয়া আছে, 2 লক্ষ। সো বিয়োগ করছি, 8 লক্ষ থেকে 2 লক্ষ বাদ দিলে অ্যান্সার কত, 6 লক্ষ। আর এই 6 লক্ষ টাকার নাম কি, অর্থাৎ বিক্রয়যোগ্য থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিলে যেটা আসে সেটার নাম কি, সেটার নামই হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। আর এই ক্রয়কৃত পণ্যের ব্যয় এইটাই দেখেন প্রশ্নে আপনার কাছে জানতে চাইছে, এই যে এখানে ক্রয়কৃত পণ্যের মূল্য কত, আপনি অ্যান্সার দাগাবেন কত টাকা, 6 লক্ষ টাকা অ্যান্সার। তাহলে খেয়াল করেন, যদি সূত্র আপনার মুখস্থ থাকে, সূত্র যদি আপনার মাথার মধ্যে সেট করা থাকে, তাহলে কোশ্চেন 5 সেকেন্ডেই সমাধান করা সম্ভব। আর সূত্র যদি আপনি না জানেন তাহলে 5 সেকেন্ড কেন, 50 সেকেন্ডেও না, 50 মিনিটেও আপনি অ্যান্সার করতে পারবেন না। শুধু মাথা চুলকাবেন আর পরীক্ষার হলে মাথা দেওয়ালের সাথে শুধু ঠুকবেন যে সূত্রটা কেন পড়ে আসলাম না। তো এই রকমের প্রশ্নগুলো সমাধানের জন্য সূত্রগুলো ভালো মতো জানা এবং বোঝা জরুরি। আর আমাদের এডুকেশনের ক্লাসগুলোতে আমরা এই সূত্রগুলো বিভিন্ন অঙ্কের মাধ্যমে সূত্রগুলো স্টুডেন্টদের খাতায় লিখিয়ে লিখিয়ে আমরা সূত্র মুখস্থ করায় দিই। সূত্র আপনার মুখস্থ করতে হবে না, অঙ্ক করতে করতে আপনার মাথার মধ্যে সূত্র সেট হয়ে যাবে। সো যদি সূত্র মাথার মধ্যে সেট করতে চান, যদি পরীক্ষার হলে 5 সেকেন্ডে কোশ্চেন সমাধান করতে চান, যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তাহলে কোন মেন্টরের হাত ধরতে হবে আর কোন প্ল্যাটফর্মে ভর্তি হতে হবে সিদ্ধান্ত এখন আপনার। আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন দেখব নাম্বার 6। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। শুরুতে আমি টপিকটার নাম লিখে নেই। টপিকটার নাম হচ্ছে সমন্বয় দাখিলা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যত টপিক থেকে অ্যাকাউন্টিংয়ে প্রশ্ন আসে তার মধ্যে ওয়ান অফ দ্য টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিকের নাম হচ্ছে সমন্বয় দাখিলা। এবং এইটা একটু জটিল একটা চ্যাপ্টার, কারণ এখানে থিওরিটিক্যাল পুরোপুরি আলোচনা। আর এই আলোচনা যদি আপনাকে জানতে হয়, অবশ্যই যদি আপনি কোয়ালিটি স্টুডেন্ট না হন, যদি মনোযোগ ধরে রাখতে না পারেন, তাহলে সমন্বয় দাখিলার কোশ্চেন কিন্তু বুঝা বা সেটা অ্যান্সার করতে পারাটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব। প্রশ্নে বলে দেওয়া আছে একটা খরচ যা পূর্বে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছিল। খরচকে সম্পদ হিসেবে আপনি কখন লিপিবদ্ধ করেন, যখন ব্যয় বা খরচের টাকাটা আপনি অগ্রিম প্রদান করেন। তার মানে এখানে প্রশ্নটা করা হয়েছে অগ্রিম প্রদত্ত ব্যয়, অগ্রিম প্রদত্ত ব্যয় অথবা যার অন্য নাম বলা যেতে পারে অগ্র প্রদত্ত খরচ। অগ্রিম প্রদত্ত ব্যয় বা অগ্রপ্রদত্ত খরচ সংক্রান্ত সমন্বয় দাখিলার প্রশ্ন এইটা। তাই অগ্রিম প্রদত্ত খরচ মানে কি, আপনি বছরের শুরুতে খরচের টাকা অগ্রিম দিছেন, আর বছরের শুরুতে খরচের টাকা অগ্রিম দিলে তাকে কি হিসাবে লিপিবদ্ধ করবেন, সম্পদ হিসাবে। যেমন মনে করেন আপনার প্রতিষ্ঠানের বিমা খরচের টাকা, বিমা খরচের টাকাটা সাধারণত আমরা কি দিয়ে থাকি, অগ্রিম দিয়ে থাকি। তো বিমা খরচের টাকা, বিমা খরচ, বিমা একটা কি, বিমা একটা খরচ, কিন্তু বিমা খরচের টাকা যদি আপনি অগ্রিম প্রদান করেন, অর্থাৎ এই যে হিসাবটা অগ্রিম বিমা খরচ, এই অগ্রিম বিমা খরচ কি হিসাবে লিপিবদ্ধ হয়, সম্পদ হিসাবে। তাহলে বছরের শুরুতে যখন ব্যয় বা খরচের টাকা অগ্রিম প্রদান করা হয়, সেটাকে আপনি প্রাথমিকভাবে কি হিসেবে লিপিবদ্ধ করেন, সম্পদ হিসাবে। আর হিসাবকাল শেষে বা বছরের শেষে এই সম্পত্তি থেকে যতটুকু অংশের মেয়াদ উত্তীর্ণ হয়, যতটুকু অংশের খরচ সম্পাদিত হয় বা যতটুকু অংশের মেয়াদ উত্তীর্ণ হবে, যতটুকু অংশ খরচ হিসেবে স্বীকৃত হবে, যতটুকু অংশ ব্যয় হিসেবে স্বীকৃত হবে, সেটাকেই বছরের শেষে আপনি কি হিসেবে স্বীকৃত করবেন বা কি হিসেবে লিপিবদ্ধ করবেন, খরচ হিসেবে লিপিবদ্ধ করবেন। আপনি বছরের শুরুতে যখন অগ্রিম প্রদান করছেন তখন সেটা ছিল সম্পত্তি, আর বছরের শেষে যখন বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যতটুকু অংশের মেয়াদ উত্তীর্ণ হবে ততটুকু অংশ কি হিসেবে লিপিবদ্ধ করতে হবে, খরচ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে
এটা হলো বছরের শুরুতে যখন সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়, আর এটা হচ্ছে বছরের শেষে যখন সমন্বয় দাখিলার মাধ্যমে সংগঠিত ব্যয়কে হিসাবভুক্ত বা লিপিবদ্ধ করবেন। তো প্রশ্নটা হচ্ছে এই, তাহলে নিট মুনাফায় এর প্রভাব কি হবে? অর্থাৎ অগ্রপ্রদত্ত ব্যয়কে আপনি যখন সমন্বয় সাধন করবেন, অগ্রপ্রদত্ত ব্যয়কে যখন আপনি সমন্বয় সাধন করবেন, কখন? বছরের শেষে। অগ্রপ্রদত্ত ব্যয়কে বছরের শেষে সমন্বয় করা হলে যে প্রভাবটা হয় সেই প্রভাবটাই আপনাকে প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা শিখব অগ্রপ্রদত্ত ব্যয়কে সমন্বয় করা হলে কি ঘটবে। অগ্রপ্রদত্ত ব্যয়কে সমন্বয় করা হলে বছরের শেষে ব্যয় বা খরচের পরিমাণ বৃদ্ধি পাবে, ব্যয় বা খরচের পরিমাণ বৃদ্ধি পাবে, আর বছরের শুরুতে যে সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ করা ছিল সেই সম্পত্তির পরিমাণটা হ্রাস পাবে বা কমে যাবে। তাহলে আমরা জানলাম অগ্রপ্রদত্ত ব্যয়কে সমন্বয় করা হলে কি হয়? ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আর কি হয়? সম্পত্তির পরিমাণ হ্রাস পায়। কখন? সমন্বয় করা হলে। তাহলে সমন্বয় করা হলে ব্যয় বা খরচের পরিমাণ কি হয়? বৃদ্ধি পায়। আর ব্যয় বা খরচের পরিমাণ যদি স্যার বাড়ে তাহলে অঙ্কের প্রশ্ন সমাধান শেষ। সমাধানটা খেয়াল করেন, ব্যয় বা খরচের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে অটোমেটিক নিট লাভের পরিমাণ কি হবে? কম হবে। নিট লাভের পরিমাণ কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। এই হলো কোশ্চেনের অ্যান্সার। খেয়াল করেন, অগ্রপ্রদত্ত ব্যয়কে সমন্বয় করা হলে কি ঘটে? ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধির ফলে নিট মুনাফা বা নিট লাভের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। বি নাম্বার অপশনে বলা আছে এই যে নিট মুনাফা বা লাভের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। তাহলে আমরা জানলাম অগ্রপ্রদত্ত ব্যয় এটাকে বছরের শুরুতে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়, আর বছরের শেষে সমন্বয় দাখিলার মাধ্যমে ব্যয় বা খরচের পরিমাণকে বাড়ানো হয় বা বৃদ্ধি পায়, আর সম্পত্তির পরিমাণ হ্রাস পায়। আর ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে নিট লাভের পরিমাণ কি হবে? হ্রাস পাবে বা কমে যাবে। আশা করি বুঝতে পারছি। সো এই প্রশ্নগুলো একটু জটিল, কারণ আপনার সমন্বয় দাখিলার নাম, সমন্বয়ের উদাহরণগুলো জানতে হবে, এটাকে সমন্বয়ের পূর্বে কি ঘটে, সমন্বয়ের পরে কি ঘটে, এই প্রভাবগুলো আপনাকে যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই মনোযোগ সহকারে সমন্বয় দাখিলা চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনি কোশ্চেনগুলো দ্রুত পরীক্ষার হলে সমাধান করতে পারবেন। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সমন্বয় দাখিলা। আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন এইটা দেখব আমরা। এইটা হচ্ছে সমাপনী জাবেদা, এই টপিকের প্রশ্ন। সমাপনী জাবেদার মাধ্যমে অস্থায়ী বা নামিক হিসাবকে সমাপ্ত বা বন্ধ করা হয়। তাহলে এই যে জিজ্ঞাসা করা হয়েছে কোন হিসাবকে বন্ধ করা হয়, কোন হিসাবকে বন্ধ করি আমরা? অস্থায়ী বা নামিক হিসাব। আর এই অস্থায়ী বা নামিক হিসাবগুলো হচ্ছে এই সকল প্রকার আয়বাচক হিসাব। আয়ের অন্য নাম বলা যেতে পারে হচ্ছে রাজস্ব, আমরা জানি। 2 নাম্বার হচ্ছে ব্যয়, আর ব্যয়ের অন্য নাম হচ্ছে খরচ। 3 নাম্বারে আমরা জানব অস্থায়ী বা নামিক হিসাব হচ্ছে উত্তোলন। আর যৌথ মূলধনী কোম্পানিতে উত্তোলনের পরিবর্তে যে নামটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে লভ্যাংশ, শেয়ার মালিকরা যেটা পায় লভ্যাংশ। তাহলে আমরা জানলাম অস্থায়ী বা নামিক হিসাব হচ্ছে 4টা: আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন আর হচ্ছে লভ্যাংশ। এগুলাকে কি করা হবে? বন্ধ করা হবে। তাহলে কোশ্চেনের অ্যান্সার খুব সোজা। কোশ্চেনের অ্যান্সার কোথায়? এ নাম্বার অপশনেই দেওয়া আছে, আয় হিসাব। আয় হিসাব দেখেই আপনি উত্তর দাগাইতে পারেন। তবে আয় হিসাব দাগানোর আগে বাকি অপশনগুলো একটু দেখে নেই। সম্পদ হচ্ছে স্থায়ী হিসাব, বন্ধ হবে না। বিপরীত সম্পদ, তো এটাও স্থায়ী হিসাব, এটাও বন্ধ হবে না। দায়, এটাও বন্ধ হবে না। মনে রাখবেন সম্পত্তি, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব, এই 3টা হচ্ছে স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব। কোন হিসাবের নাম বললাম? স্থায়ী হিসাব, যেটাকে বলা হয় হচ্ছে অন্য নাম বাস্তব হিসাব। স্থায়ী হিসাব বা বাস্তব হিসাব এগুলাকে বন্ধ করা হয় না, এগুলোকে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় না। সমাপনী দাখিলার মাধ্যমে ক্লোজ করা হয়, বন্ধ করা হয় বা জের শূন্য করা হয়। সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় বা জের শূন্য করা হয় কোন হিসাবগুলোর? অস্থায়ী বা নামিক হিসাব। সো সঠিক উত্তর হবে হচ্ছে অপশন নাম্বার এ। সমাপনী দাখিলা থেকে আসা প্রশ্ন খুবই সহজ, এটা জাস্ট বেসিকটুকু ক্লিয়ার থাকলেই এনাফ। আমরা পরবর্তী কোশ্চেন যদি দেখার চেষ্টা করি, পরবর্তী কোশ্চেনে দেখব আমরা নাম্বার 8। এটা হচ্ছে হিসাবের শ্রেণীবিভাগ থেকে আসা প্রশ্ন, খুবই সোজা। প্রশ্নটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব।
বিপরীত সম্পদ হিসাব কোনগুলো একটু মনে করি আমরা। বিপরীত সম্পদ যে হিসাবগুলো সম্পত্তিকে হ্রাস করে বা কমিয়ে দেয়, যেগুলাকে সম্পত্তি থেকে বিয়োগ বা বাদ করা হয়, যেমন পুঞ্জীভূত অবচয়। আপনি যন্ত্রপাতি থেকে অবচয় বাদ দেন, দালান কোঠা থেকে অবচয় আপনি বাদ দেন, তাহলে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? বিপরীত সম্পত্তি হিসাব। পুঞ্জীভূত অবচয় ছাড়া আরও বলা যেতে পারে হচ্ছে পুঞ্জীভূত অবলোপন, এটাও বিপরীত সম্পত্তি। তারপরে হচ্ছে পুঞ্জীভূত অবক্ষয় অথবা পুঞ্জীভূত শূন্যীকরণ, এগুলা সবই বিপরীত সম্পত্তি। খুবই গুরুত্বপূর্ণ নাম যেটা, সেটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বাদ দিতে হয়। আরেকটা হিসাব যেটাকে বলা হবে হচ্ছে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি। প্রাপ্য হিসাবের বা দেনাদারের বাট্টা সঞ্চিতি, এই পাঁচটা হিসাবকে, এই যে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবলোপন, পুঞ্জীভূত অবক্ষয় বা শূন্যীকরণ, কুঋণ সঞ্চিতি আর হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদারের বাট্টা সঞ্চিতি, পাঁচটাই হচ্ছে কি বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত সম্পত্তি হিসাব কোন ধরনের জের প্রকাশ করে এটা বের করতে হবে। প্রথমেই বুঝে নেন যেগুলা সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তি যেমন যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, এগুলা সবই হলো সম্পত্তি। সম্পত্তি হিসাবের স্বাভাবিক ব্যালেন্স কি? সম্পত্তি হিসাবের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ডেবিট ব্যালেন্স। সম্পত্তির কোন ব্যালেন্স হয়? ডেবিট ব্যালেন্স। তাহলে বিপরীত সম্পত্তির কোন ব্যালেন্স হওয়া উচিত? সম্পত্তির বিপরীত। সম্পত্তির যদি ডেবিট ব্যালেন্স হয় তাহলে বিপরীত সম্পত্তির কোন ব্যালেন্স হবে স্যার? সঠিক উত্তর হচ্ছে ক্রেডিট জের হবে। সম্পত্তির জের যদি ডেবিট হয় তাহলে বিপরীত সম্পত্তির জের কি হবে? ক্রেডিট। দেখি তো উত্তরটা ঠিক আছে কিনা। এই যে অপশন নাম্বার বি হলো সঠিক উত্তর। তাহলে আমরা জেনে নিলাম সম্পত্তি স্বাভাবিক জের হচ্ছে ডেবিট, আর বিপরীত সম্পত্তি স্বাভাবিক জের হবে কি? ক্রেডিট। আর বিপরীত সম্পত্তিগুলোর নাম কি কি ছিল? পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবলোপন, পুঞ্জীভূত অবক্ষয় বা শূন্যীকরণ, কুঋণ সঞ্চিতি, প্রাপ্য হিসাব বা দেনাদারের বাট্টা সঞ্চিতি। এই পাঁচটা হচ্ছে বিপরীত সম্পত্তি, যার স্বাভাবিক জের হবে হচ্ছে ক্রেডিট জের। কারণ সম্পত্তির জের যদি ডেবিট হয়, বিপরীত সম্পত্তির জের হবে হচ্ছে ক্রেডিট। ওকে, আসেন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 9। এইখানে জিজ্ঞাসা করা হয়েছে যে প্রশ্নটা, এটা হচ্ছে সমন্বয় দাখিলা থেকে আসা আরও একটা প্রশ্ন। আমি বলে দিয়েছিলাম সমন্বয় দাখিলা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সমন্বয় দাখিলা, এক সমন্বয় দাখিলা থেকে দুইটা থিওরিটিক্যাল প্রশ্ন আসছে। সো এই টপিকের গুরুত্ব আশা করি আর বোঝানোর অপেক্ষা বাদ থাকে না। সো এই টপিকটা অবশ্যই ভালো মতো বুঝে বুঝে পড়তে হবে। এটা দেখি কোন সমন্বয় থেকে আসা প্রশ্ন। তাসনু ট্রেডার্স ভুলক্রমে অনুপার্জিত সেবা আয়ের, তাহলে এটা হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় বা রাজস্ব, এই টপিকের সমন্বয় দাখিলা থেকে আসা প্রশ্ন। আমরা একটু আগের একটা প্রশ্নে অগ্রিম প্রদত্ত খরচ শিখেছিলাম, এখন শিখব হচ্ছে অনুপার্জিত আয়। এই অনুপার্জিত আয় অর্জনের সমন্বয় সাধন করেনি। সমন্বয় সাধন করেনি। সমন্বয় সাধন যদি না করে তার মানে হচ্ছে সমন্বয় করা হয়নি। সমন্বয় না করা হলে যেই প্রভাব, এইটা আপনার কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে। সমন্বয় না করা হলে তাহলে আর্থিক বিবরণীতে এর ফলাফলটা কি হবে, এইটা আপনাকে বের করতে হবে। তাহলে প্রথমেই বুঝে নেই এই অনুপার্জিত আয় এর মানেটা আসলে কি। অনুপার্জিত আয় মানে হচ্ছে যে আয় বা রাজস্ব এখনও আপনার অর্জিত হয় নাই। অনুপার্জিত মানে যা এখনও অর্জিত হয়নি, মানে যেটা পাওয়ার দাবিদার আপনি এখন পর্যন্ত হন নাই, কিন্তু সেই আয়ের টাকাটা যদি আপনি অগ্রিম গ্রহণ করেন অথবা অগ্রিম পেয়ে যান, তাহলে আয় বাবদ টাকা অগ্রিম পাওয়া গেলে সেটাকে বলা হয় অনুপার্জিত আয়। আর এই অনুপার্জিত আয়কে আমরা প্রাথমিকভাবে দায় হিসেবে চিহ্নিত করে থাকি। অনুপার্জিত আয় যেমন উদাহরণ বলতে পারি অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম শিক্ষানবিশ সেলামি, এগুলা সব কি দায়বাচক হিসাব। তাহলে আমরা জানলাম অনুপার্জিত আয়ের যে সমন্বয় দাখিলা, এখানে প্রভাবিত হবে দুইটা হিসাব, একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে আয়। প্রভাবিত হবে কোন দুইটা হিসাব? দায় হিসাব এবং আয় হিসাব। বছরের শেষে যদি সমন্বয় না করা হয়, অর্থাৎ সমন্বয়ের পূর্বে, সমন্বয় না করা হলে বা সমন্বয়ের পূর্বে দায়ের পরিমাণকে দেখানো হবে বেশি এবং আয়ের পরিমাণকে দেখানো হবে কম।
তাহলে অনুপার্জিত আয়কে সমন্বয় না করা হলে দায়কে দেখানো হবে বেশি আর আয়কে দেখানো হবে কম। দেখি তো আমাদের সঠিক উত্তর দেওয়া আছে কোথায়? বি নাম্বার অপশন নাম্বার সি নাম্বার অপশন হচ্ছে সঠিক, কারণ সি নাম্বার অপশনে বলা আছে দায়কে কি দেখাবে? বেশি। আর বি নাম্বারে দায়ের কথা কি বলা ছিল? কম। সো অপশনে দায় দেখেই উত্তর দাগে দায়ের নামার মতো। আমি কিন্তু প্রথমে বি নাম্বার অপশন বলতে নিছিলাম, পরে দেখলাম দায় কি বলা আছে? কম। সঠিক উত্তর বি নাম্বার না, সঠিক উত্তর হবে কোনটা? দায় কি হবে? বেশি হবে। এই যে দায়ের পরিমাণ কি বলা আছে? বেশি। পরীক্ষার হলে একটু দেখে শুনে অ্যান্সার দেখাইতে হবে। তাহলে দায়কে দেখাবে বেশি আর আয়ের পরিমাণ কি হবে? কম। দেখেন এ নাম্বার অপশনে আয় কি বলা আছে? বেশি। আয়ের পরিমাণ বেশি হবে না, আয়ের পরিমাণ কি হবে? কম দেখানো হবে। তাহলে অনুপার্জিত আয়কে সমন্বয় না করা হলে দায়কে দেখাবে বেশি, সি নাম্বার অপশন অ্যান্সার। আর আয়কে কি দেখাবে? কম দেখাবে। এরকম বুঝে বুঝে সমন্বয় করা হলে কি, সমন্বয় না করা হলে কি, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। আসেন এখানে একটু যদি আমরা শেখার চেষ্টা করি। আমরা তো জানলাম যে সমন্বয় না করা হলে কি হয়। স্যার যদি প্রশ্ন করা হতো যে অনুপার্জিত আয়কে সমন্বয় করা হলে, সমন্বয় না করা হলে যেই প্রভাব, তাহলে স্যার সমন্বয় যদি করি আমরা, সমন্বয় যদি আমরা করি, সমন্বয় করা হলে প্রভাবটা কি? সমন্বয় না করা হলে যেই প্রভাব, সমন্বয় করা হলে ঠিক তার বিপরীতটা হবে। আসেন শিখে ফেলি। সমন্বয় না করা হলে যেই প্রভাব, সমন্বয় করা হলে তার বিপরীত প্রভাবটা হবে। বিপরীত প্রভাবটা কী রকমের? সমন্বয় না করা হলে দায়কে দেখাবে বেশি আর সমন্বয় করা হলে দায়ের পরিমাণ হ্রাস পাবে বা কমে যাবে। সমন্বয় না করা হলে আয়কে দেখাবে কম আর সমন্বয় করা হলে আয়ের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ আয় হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে আমরা শিখে নিলাম, খেয়াল করেন, অনুপার্জিত আয় সমন্বয় না করা হলে দায়কে দেখাবে বেশি, আয়কে দেখাবে কম। অপরদিকে অনুপার্জিত আয় যখন সমন্বয় করা হয়, সমন্বয় করা হলে দায়ের পরিমাণ হ্রাস পাবে আর আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। সমন্বয় না করার প্রভাব আর করার প্রভাব ঠিক বিপরীত। আশা করি আমরা বুঝতে পারছি। আসেন পরবর্তী কোশ্চেনে যাই। আমরা পরবর্তী কোশ্চেনে আমরা এখন দেখব হচ্ছে 10 নম্বর যে প্রশ্ন, এটা হচ্ছে অংশীদারি ব্যবসায় থেকে আসা। অংশীদারি ব্যবসায় এখানে হচ্ছে নতুন অনুপাত বের করতে বলা আছে। প্রশ্নে 2 জন অংশীদারের অনুপাত দেওয়া আছে আর নতুন করে একজন ব্যবসায়ের মধ্যে আসছে। এখন 3 জনের নতুন অনুপাত কত? সাধারণত এই নতুন অনুপাত থেকেই বেশিরভাগ প্রশ্ন আসতে দেখা যায় ইদানিংকালে। আচ্ছা, কোশ্চেনটা যদি আমরা সমাধান করি, এখানে খেয়াল করব 2 জনের নাম বলা আছে শুরুতে, মাহারিন আর হচ্ছে মেহনাজ। তাদের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া আছে হচ্ছে 5:2। 5:2 হচ্ছে তাদের অনুপাত, অর্থাৎ 5 আর 2 এর যোগফল কত? 7। 7 ভাগের মধ্যে, অর্থাৎ 7 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে প্রথম জন অর্থাৎ মাহারিন আর 7 ভাগের মধ্যে 2 ভাগ পাবে হচ্ছে পরবর্তী জন যার নাম হচ্ছে মেহনাজ। এই অনুপাতে তারা লাভ ক্ষতি বন্টন করতেছিল। তারা এখন ব্যবসায়ের মধ্যে 4 ভাগের 1 অংশ প্রদানের মুনাফা বন্টনের চুক্তিতে স্নেহা নামক একজনকে ব্যবসার মধ্যে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাহলে ব্যবসার মধ্যে নতুন পার্টনার কে আসলো? স্নেহা, এবং সে পাবে টোটাল লাভ ক্ষতি এর 4 ভাগের 1 অংশ। তাহলে তারা এখন 3 জন অংশীদার হলো। 3 জনের আমরা নতুন অনুপাত বের করা শিখব। নতুন অনুপাত বের করার জন্য শুরুতে আমরা 3 জনের নাম লিখে নিব। এই অঙ্কটা চাইলে একটা শর্টকাট টেকনিকে করা যায়, বাট শর্টকাট টেকনিক করার আগে আপনাকে পূর্ণাঙ্গ নিয়মটা জানা থাকা উচিত। পূর্ণাঙ্গ নিয়মটা যদি আপনার জানা থাকে, দেন আপনি ইজিলি শর্টকাট টেকনিকটা করতে পারবেন। আমরা শুরুতে এলাবোরেট আকারে দেখাই দিচ্ছি আপনাদের, দেন আমরা এই অঙ্কটা এলাবোরেশনের শেষে শর্টকাট টেকনিকটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব। শুরুতে 3 জনের নাম লিখে নিলাম। এইবার এই যে 2 জন অংশীদার প্রথমে যারা ছিল, মাহারিন আর হচ্ছে মেহনাজ, যাদের লাভ ক্ষতি বন্টনের অনুপাত প্রশ্নে দেওয়া ছিল 5:2, এটাকে যোগ করলাম, কত হলো? 7। 7 ভাগের মধ্যে মাহারিনের অংশ হচ্ছে 5 আর মেহনাজ তার অংশ হলো 7 ভাগের 2। প্রশ্ন হচ্ছে তাহলে স্নেহা যে নতুন, তার সামনে আমরা লিখব কত? এই যে 5:2, এটা পুরাতন অংশীদারদের অনুপাত এবং এই অনুপাতটা আর বিদ্যমান থাকবেও না, এটা বাদ দিয়ে নতুন অনুপাত আসবে। নতুন অনুপাত বের করার জন্য যে যোগফলটা হয়েছিল 7, টোটাল এই 7 ভাগের 7 ভাগই স্নেহা যে নতুন তার সামনে লিখতে হবে। তাহলে মাহারিন 7 ভাগের 5, মেহনাজ 7 ভাগের 2 আর নতুন যে স্নেহা তার সামনে 7 ভাগের 7 ভাগ লিখলাম।
লিখে এবার ভগ্নাংশগুলোর সামনে আমরা দিব হচ্ছে গুণ চিহ্ন। এবার অঙ্কের দ্বিতীয় যে তথ্যটা দেওয়া ছিল যে স্নেহা যে নতুন অংশীদার সে পাবে লাভ ক্ষতির 4/1 অংশ, তাহলে আমরা নতুন যে অংশীদার স্নেহা তার সামনে গিয়ে তার প্রাপ্য 4/1 অংশ তার নামের সামনে লিখে দিয়ে আসলাম। স্নেহা সে একাই পাচ্ছে 4/1 অংশ। স্নেহা যদি 4/1 লাভ ক্ষতি নিয়ে যায় তাহলে অবশিষ্ট বা বাকি থাকে কত? অবশিষ্ট বা বাকি থাকবে কত? আপনি যদি 1 থেকে 4/1 বাদ দেন তাহলেই পেয়ে যাবেন অবশিষ্ট বা বাকি থাকবে 4/3 অংশ। আর এই 4/3 অংশই বণ্টিত হবে বাকি যেই দুইজন অংশীদার তাদের মাঝে, অর্থাৎ মাহারিন এবং মেহনাজ তাদের দুইজনের সামনে লিখতে হবে অবশিষ্ট যে অংশটা 4/3 4/3। এবার আমরা হচ্ছে ভগ্নাংশগুলোকে গুণ করলেই আমরা এই কোয়েশ্চেনটার অ্যান্সারে পৌঁছে যাব। খেয়াল করবেন এই ভগ্নাংশের নিচের অংশটা হচ্ছে হর আর উপরের অংশটা হচ্ছে লব। যদি আমরা লক্ষ্য করি এই প্রত্যেকটা ভগ্নাংশের নিচে হরের পরিমাণটা কিন্তু সেম, 7 আর হচ্ছে 4, 7 আর 4 গুণ দিলে কত আসবে? 28। এই ধরনের অঙ্কের সিস্টেমটা এরকম যে হর সবসময় সমানই থাকবে। তাহলে হর যেহেতু সবগুলাতে সমান, এই হর আমাদের গুণ দিয়ে টাইম ওয়েস্ট করার দরকার নাই। অ্যান্সার বের করার জন্য দ্রুত আমরা শুধুমাত্র উপরের যেটা লব এই দুইটাকে গুণ দিলেই আমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাব। তাহলে খেয়াল করি উপরের 5 আর 3 গুণ করলে 3 5 হচ্ছে 15, আর 3 আর 2 এর গুণফল 3 দুগুণে 6 আর 7 1 7। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে হচ্ছে অপশন নাম্বার ডি। খেয়াল করবেন যেখানে লিখে দেওয়া আছে 15:6 অনুপাত হচ্ছে 7। তাহলে এই 15 6 7 এটাই হচ্ছে তাদের তিনজনের নির্ণেয় নতুন অনুপাত। আশা করি আমরা এই কোশ্চেনটা এলাবোরেট আকারে বুঝলাম। এবার যদি আমরা দ্রুত কিভাবে সমাধান করব, দ্রুত সমাধানের জন্য আপনি এই এলাবোরেশন অঙ্কটা যদি খাতার মধ্যে 2-3 বার করলেই দেখবেন আপনি সিস্টেমটা ধরতে পারবেন। সিস্টেমটা হচ্ছে এই, আমরা যদি শর্টকাট করার চেষ্টা করি, প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে 5:2, আর নতুন অংশীদার যে স্নেহা সে পাবে টোটাল লাভ ক্ষতির কত ভাগ? 4/1 নতুন অংশীদার পাবে হচ্ছে 4/1 আর পুরাতন অনুপাত দেওয়া ছিল 5:2। এখান থেকে শর্টকাট ট্রিক্সটা খেয়াল করেন। শুরুতে আপনি বের করে নেন স্নেহা যে নতুন সে যদি 4/1 অংশ নিয়ে যায় তাহলে অবশিষ্ট বা বাকি থাকে কত? অবশিষ্ট বা বাকি থাকে কত? 4/3 অংশ। অবশিষ্ট বা বাকি থাকবে 4/3। এই 4/3 মধ্যে উপরের যেটা লব ঠিক সেই অংশটা দিয়ে অর্থাৎ 3 দিয়ে আপনি ওই দুটো অনুপাতকে গুণ করলেই অ্যান্সারের প্রথম দুইটা পোর্শন চলে আসবে। যদি আমরা খেয়াল করি 3 দিয়ে আমরা প্রথমে যদি 5কে গুণ করি তাহলে মানটা কত হয়? 15। দেন 3 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে মানটা কত হয়? 3 দুগুণে 6। তাহলে আমরা দুইটা মান ইজিলি পেয়ে গেলাম। এবার তার পরবর্তী গুণটা হচ্ছে এই যে অনুপাত যেটা দেওয়া ছিল 5:2 এর যোগফল কত? যোগফল কত? যোগফল হচ্ছে 7। এই 7-এর সাথে গুণ করবেন, এই যে 4/1 অংশ সে পাবে, এই 7-এর সাথে 1কে গুণ, 7 1 7, এই হলো 15 6 আর হচ্ছে 7। চাইলে আপনি এই শর্টকাট ট্রিক্স ব্যবহার করে দ্রুত 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা সলভ করে ফেলতে পারবেন। বাট পরীক্ষার হলে দ্রুত যদি আপনি করতে চান তাহলে অবশ্যই বাসাতে আপনাকে এলাবোরেশন আকারে করতে হবে অঙ্কটা। যদি এলাবোরেটলি আপনি অঙ্কটা করতে শিখেন তাহলে পরীক্ষার হলে আপনি এই রকমের শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি বুঝতে পারছি আমরা। এবার আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন হচ্ছে নাম্বার 11। জিজ্ঞাসা করা হচ্ছে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এই বিলম্বিত মুনাফা জাতীয় খরচ এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের বইতে যে আলোচনাগুলো দেওয়া আছে তার সাথে কিছুটা কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা এই জায়গাতে যদি আমি ব্যাখ্যা করার চেষ্টা করি যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে কি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে যে সকল মুনাফা জাতীয় ব্যয় থেকে একাধিক হিসাবকালে আপনি সুবিধা পাবেন সেটাকেই বলা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমরা নর্মালি মুনাফা জাতীয় ব্যয় বলতে বোঝায়
সকল ব্যয়গুলো এক হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায়, যেমন বেতন, মজুরি, ভাড়া, বিজ্ঞাপন, এই সবগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এক হিসাবকালের মধ্যে শেষ হবে। কিন্তু যদি আপনি বিজ্ঞাপন খরচের টাকা 5 বছরের জন্য অগ্রিম দিয়ে দেন, তাহলে সেটা অগ্রিম বিজ্ঞাপন। আপনি যদি অগ্রিম বেতন দিয়ে থাকেন, যদি আপনি অগ্রিম মজুরি দিয়ে থাকেন, যদি আপনি অগ্রিম ভাড়া দিয়ে থাকেন, কোনো মুনাফা জাতীয় ব্যয়ের টাকা অগ্রিম যদি দেওয়া হয় এবং সেখান থেকে যদি একের অধিক হিসাবকালে আমরা সুবিধা ভোগ করি, সেটাকে বলা হবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের সংজ্ঞা। এই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা কোশ্চেনের 4টা অপশনের দিকে তাকাই, তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার হওয়া উচিত অপশন নাম্বার ডি, যেখানে বলা আছে অগ্রিম প্রদত্ত খরচ। কোনো খরচের টাকা যদি আপনি অগ্রিম প্রদান করেন, তাহলে সেটাকে সংজ্ঞা অনুযায়ী বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা উচিত। কিন্তু এই কোশ্চেনটার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কোশ্চেনটার অ্যান্সার যেটা নিছে বা যেটা নিবে, তারা অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার সি। অ্যান্সারটা হবে হচ্ছে প্রাথমিক খরচ, অ্যান্সারটা অগ্রিম প্রদত্ত খরচ হবে না। তাহলে কনফিউশনের সৃষ্টিটা এই জায়গাতেই হয়, কারণ আমরা যেই সংজ্ঞা পড়ি, সংজ্ঞা অনুযায়ী যেটা উত্তর হওয়া উচিত সেটা অ্যান্সার না, অ্যান্সার হবে হচ্ছে প্রাথমিক খরচ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে বইতে যেভাবে বলা আছে, যেভাবে শেখানো হচ্ছে, সেটা অনুযায়ী অ্যান্সার না হয়ে অন্যটা কেন হবে? এখানেই হচ্ছে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। সেই সীমাবদ্ধতার জায়গাটা হচ্ছে সনাতন হিসাব বিজ্ঞানে এই প্রাথমিক খরচ এইটাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়। আর আধুনিক হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, যেটা আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে বর্তমানে পড়ে আসেন, এই আধুনিক হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সঠিক উত্তর হওয়া উচিত হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ। এখন তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যান্সার কোনটা নিবে, আপনি শিওর হবেন কিভাবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যান্সার নেওয়ার ক্ষেত্রে বিষয়টা আমরা বুঝতে পারবো এই প্রশ্নটাই, এই সেম প্রশ্নটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরের মধ্যে 3বার পরীক্ষাতে আসছে। বিগত 5 বছরের মধ্যে 3বার এই সেম কোশ্চেন, সেম অপশন দেওয়া ছিল। তো পরীক্ষা দেওয়ার পরে স্টুডেন্টদের কাছ থেকে যখন আমরা তাদের প্রাপ্ত নম্বর দেখতে পেলাম যে অ্যাকাউন্টিংয়ে 12তে 12 যারা পাইছে, যারা প্রাথমিক খরচ অ্যান্সার দিয়ে আসছে, তারা 12তে 12 মার্কসই পাইছে। আর যারা অগ্রিম প্রদত্ত খরচ দিছে, তাদের কারেক্ট হয়েছে হচ্ছে 11টা। একটা কোশ্চেনের অ্যান্সার তারা মিলাইতে পারে নাই, তাদের হয় নাই। দেন আমরা যখন বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি, তখন স্যারেরা আমাদেরকে বলছেন যে বিষয়টা এটা সনাতন হিসাব বিজ্ঞানের ধারণা অনুযায়ী প্রাথমিক খরচকে উত্তর নেওয়া হচ্ছে, এখানে আধুনিক হিসাব বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। কারণ এই বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, এই টার্মটাই বেসিক্যালি হচ্ছে সনাতন হিসাব বিজ্ঞানের আলোচ্য বিষয়। আধুনিক হিসাব বিজ্ঞানে এই বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নামে কোনো আইটেমই নাই। এই যেহেতু আধুনিক হিসাব বিজ্ঞানে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নিয়ে আলোচনা করা হয় না, সেহেতু আপনি সনাতন হিসাব বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে প্রাথমিক খরচকেই উত্তর দাগাতে হবে। প্রাথমিক খরচ মানে হচ্ছে কোম্পানি যখন গঠন করা হয়, সেই গঠনকালীন সময়ের যে প্রাথমিক খরচগুলো, যেমন কোম্পানি গঠন করার সময় নিবন্ধকের ফি প্রদান করা, তারপর হচ্ছে অবলেখককে কমিশন দেওয়া, তারপর হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করা, শেয়ার বিক্রয় করার জন্য বিবরণপত্র বা প্রসপেক্টাস ইস্যু করা, এগুলাকে বলা হয় প্রাথমিক খরচ। আর এই প্রাথমিক খরচাবলীর মাধ্যমে কোম্পানি গঠিত হলো এবং সেটা দীর্ঘমেয়াদী, এখান থেকে আপনি একটা সুবিধা পাবেন। যেহেতু এই খরচটা থেকে আপনি দীর্ঘমেয়াদী সুবিধা পাচ্ছেন, তাই এটাকে বলা হবে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ সনাতন হিসাব বিজ্ঞানের ধারণা অনুযায়ী। আধুনিক হিসাব বিজ্ঞানে প্রাথমিক খরচকে বলা হয় একটা সম্পত্তি, যেটার নাম হচ্ছে অলিক সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক হিসাব বিজ্ঞানে প্রাথমিক খরচকে অলিক সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। আর সনাতন হিসাব বিজ্ঞানে প্রাথমিক খরচকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। তো এই ব্যাখ্যা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি প্রাথমিক খরচকে সঠিক উত্তর নিতে চায় অ্যাজ এ বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, তাহলে এখানে আপনার
তাদের সাথে তর্ক করার কোনো সুযোগ নাই, কারণ তারা তাদের কনসেপ্টের জায়গা থেকে ঠিকই বলছেন। কারণ আধুনিক হিসাব বিজ্ঞানে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নাই। আধুনিক হিসাব বিজ্ঞানে আছে কি? অলিক সম্পত্তি। আর অলিক সম্পত্তিটা কি? প্রাথমিক খরচ। এটা আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী ঠিক আছে। আধুনিক হিসাব বিজ্ঞান অনুযায়ী সঠিক উত্তর হওয়া উচিত অগ্রিম প্রদত্ত খরচ। কিন্তু যেহেতু এই প্রশ্নের ধারণাটাই সনাতন হিসাব বিজ্ঞান থেকে আসা, তাই সনাতন হিসাব বিজ্ঞান অনুযায়ী যেটা সঠিক উত্তর সেটাকেই আপনার উত্তর দাগায় দিয়ে আসতে হবে। সঠিক উত্তর হবে হচ্ছে প্রাথমিক খরচ। এবার এখানে যদি আপনার কোনো কনফিউশন আরও থেকে থাকে, যদি ইউনিভার্সিটির পরীক্ষাতে কোশ্চেন আসে, আমার মতামত হবে আপনি যদি প্রাথমিক খরচ দাগায় দিয়ে আসেন তাহলে আপনি নাম্বার পাবেন। আর যদি আপনি পণ্ডিতি করে অগ্রিম প্রদত্ত খরচ দাগায় দিয়ে আসেন আপনি নাম্বার পাবেন না। এবার আপনি ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরে টিচাররা যদি আপনার নাম্বার না দেয় তাদের সাথে যায় কি মারামারি করতে পারবেন? মারামারি করার সুযোগ নাই, কারণ এই কোশ্চেনটা সনাতন হিসাব বিজ্ঞান থেকে আসা। তবে সাধারণত ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নে আধুনিক হিসাব বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র এই একটা কোশ্চেনের ক্ষেত্রেই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সনাতন হিসাব বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে সঠিক উত্তর প্রাথমিক খরচকে নিচ্ছেন। আশা করি এরপরে আর এই কোশ্চেন নিয়ে বিতর্ক থাকা উচিত না। আমি আরেকবার ক্লিয়ার করে দিই, বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, এই বিলম্বিত মুনাফা জাতীয় খরচের কনসেপ্ট হচ্ছে কোনো ব্যয় বা খরচের টাকা যদি অগ্রিম প্রদান করা হয় তাহলে অ্যান্সারটা কি? অগ্রিম প্রদত্ত খরচ। বাট অগ্রিম প্রদত্ত খরচ উত্তর না, উত্তর হবে কোনটা? প্রাথমিক খরচ। কেন? সনাতন হিসাব বিজ্ঞান অনুযায়ী প্রাথমিক খরচকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়, আর আধুনিক হিসাব বিজ্ঞানে প্রাথমিক খরচকে অলিক সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। আশা করি এই পর্যন্ত আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। এবার বাকি সিদ্ধান্ত আপনার। পরীক্ষার হলে যদি আপনি নাম্বার পেতে চান তাহলে প্রাথমিক খরচ দাগানোর কোনো বিকল্প নাই, আর যদি আপনি অগ্রিম প্রদত্ত খরচ দাগায় দিয়ে আসেন তাহলে নাম্বার পাবেন না। এবার এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, কিন্তু পরীক্ষাতে আপনার নাম্বার পাওয়াটা জরুরি। তো পরীক্ষাতে নাম্বার পাওয়ার জন্য প্রাথমিক খরচ এই উত্তর দাগানোটা আশা করি বুদ্ধিমানের মতো কাজ হবে। এই কোশ্চেনটা নিয়ে একটু বিস্তারিত বললাম এই কারণে, কারণ এই প্রশ্নটা নিয়ে অনেক শিক্ষকদের মাঝেই বিতর্ক আছে। আপনারা স্টুডেন্ট, আপনাদের মাঝে বিতর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। সহজ কথা হচ্ছে আপনি স্টুডেন্ট, আপনার ভর্তি পরীক্ষাতে নাম্বার পাইতে হবে, আর নাম্বার পাইতে হলে অ্যান্সার দেখাইতে হবে কোনটা? প্রাথমিক খরচ। এখানে এত ব্যাখ্যা শুনে কোনো লাভ হবে না। আশা করি ক্লিয়ার সবার কাছে। এবার আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মুনাফার হার বের করতে বলা আছে কোন মূল্যের উপর? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর মুনাফার হার, অর্থাৎ আপনাকে এখানে ক্রয় হার নির্ণয় করতে হবে। মজুদ পণ্যের হিসাব নিকাশ এই চ্যাপ্টার থেকে আসা এই প্রশ্নটা। ক্রয় হার বের করা, ক্রয় হার বের করার জন্য আমরা সূত্র যেটা জানি, সূত্রটা হচ্ছে এই, উপরে বসাইতে হবে মোট মুনাফা বা মোট লাভ, আর নিচে যেই মানটা লিখতে হবে তার নাম হচ্ছে আমরা জানি সকলেই বিক্রিত পণ্যের ব্যয়। মোট লাভ ডিভাইডেড বাই বিক্রিত পণ্যের ব্যয়। আর যেহেতু আমরা ক্রয়ের হার বের করব, হার মানেই হচ্ছে শতাংশ আকারে প্রকাশ করতে হয়। শতাংশ আকারে প্রকাশের জন্য আপনি এটাকে 100 দিয়ে গুণ করবেন। এই হচ্ছে ক্রয় হার বের করার সূত্র। যদি আমরা এখানে মান বসানো শুরু করি, মান বসাইতে গেলে আমরা দেখব প্রশ্নের মধ্যে নিট বিক্রয়, নিট বিক্রয়ের পরিমাণ বলা আছে হচ্ছে 30,000 টাকা। অপরদিকে মোট মুনাফা, যার পরিমাণ অঙ্কের মধ্যে দেওয়া আছে হচ্ছে 6,000 টাকা। মোট মুনাফা বা মোট লাভ যার পরিমাণ দেওয়া আছে 6,000, এই মানটা আমরা উপরে লিখলাম। মুনাফা বা লাভের পরিমাণ হচ্ছে 6,000। নিচে দরকার কি? বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু প্রশ্নের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নেই। এই জায়গাটাও যদি মনোযোগ দিয়ে খেয়াল করি আমরা, প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া নাই। প্রশ্নে দেওয়া আছে কি? নিট বিক্রয় দেওয়া আছে, নিট বিক্রয় দেওয়া আছে প্রশ্নে। বাট আপনার জানার দরকার কি? বিক্রিত পণ্যের ব্যয়। কিভাবে নির্ণয় করবেন? সিম্পলি একটা বিয়োগ করলে চলে আসবে। আমরা জানি সকলেই সূত্রটা এইরকম যে বিক্রিত পণ্যের ব্যয়, এটা নির্ণয় করার জন্য আপনার প্রশ্নের মধ্যে যে নিট বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 30,000, এখান থেকে মুনাফা বা লাভের পরিমাণ 6,000 বিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন 24,000 টাকা। আর এই 24,000 টাকাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। একদম বেসিক থেকে আসা বিষয়টা।
একদম বেসিক জায়গা থেকে আসা, এইটা আপনারা ইন্টারমিডিয়েটে খুব ভালো মতো করে আসছেন। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে আসলো? বিক্রয় থেকে মোট লাভকে বাদ দেওয়ার ফলেই আসছে বিক্রিত পণ্যের ব্যয়, জাস্ট সিম্পলি বিয়োগ কত? 24,000। এই মানটা আমরা নিচে লিখব, বিক্রিত পণ্যের ব্যয় হলো 24,000, দেন এটাকে আমরা গুণ দিব 100 দিয়ে। এবার এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা দ্রুত করতে পারি? জাস্ট শূন্যগুলো কাটাকাটি করলে অঙ্কটা সহজ। দেখেন 6,000-এর উপরের 3টা শূন্য আর 24,000-এর 3টা শূন্য এক টান দিয়ে কেটে দিলাম। দেন তারপরে 6 দিয়ে যদি আপনি 24কে কাটেন, 6 একে 6 আর 6 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 4। আমরা ছোটোবেলায় নামটা তো সবাই শিখছি, 4 6 কত? 24। এবার এই 4 দিয়ে ডিরেক্ট 100কে কাটেন, 4 দিয়ে 100কে কাটলে কত হবে মান স্যার? 25। তাহলে আমাদের ক্রয় হার উত্তর হবে হচ্ছে 25%। দেখি তো 25% কোন অপশনে দেওয়া আছে? অপশন নাম্বার সি। এখানে ক্রয় হারের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 25%, এটা কোয়েশ্চেনটার অ্যান্সার। সো এখানে বেসিক কনসেপ্টটা হচ্ছে এই, আপনাকে জানতে হবে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আসে। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে আসবে? নিট বিক্রয় হতে মুনাফা বা মোট লাভের টাকাকে বিয়োগ করতে হবে। নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে আপনি পাবেন বিক্রিত পণ্যের ব্যয়, দেন মোট লাভকে বিক্রিত পণ্যের ব্যয় দ্বারা ভাগ করলে ক্রয় হারের পরিমাণ চলে আসবে। ক্রয় হারের পরিমাণ চলে আসবে এবং এই রকমের অঙ্ক আমরা যখন আপনাদের আই এডুকেশনের আইসিইউ ব্যাচগুলোতে যখন ক্লাস নিব, এই ক্লাসের মধ্যে এই রকমের অসংখ্য অঙ্ক আপনাকে বারবার করে করে শিখাই দেওয়া হবে। আর যদি আপনি বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন, পরীক্ষার হলে এই রকমের প্রশ্ন খুব সহজেই আপনি সমাধান করতে পারবেন। তাহলে অলরেডি আমরা মোট 12টা কোশ্চেন সমাধান করলাম, আর এই 12টা কোশ্চেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, যেই পরীক্ষাটা প্রথমবার হয়েছে ফেব্রুয়ারি মাসে। পরবর্তীতে এই প্রশ্নের মধ্যে কিছু ঝামেলা থাকার কারণে, কারণ কিছু কিছু সেটে অ্যাকাউন্টিংয়ের কিছু কোশ্চেন ডাবল রিপিট ছিল, ইংরেজির কিছু কোশ্চেন রিপিট ছিল, এই জন্য এই এমসিকিউর পরীক্ষাটা বাতিল করে পরবর্তীতে হচ্ছে এমসিকিউ অংশের পরীক্ষাটা আরেকবার নেওয়া হয়। দ্বিতীয়বার যে এমসিকিউর পরীক্ষার প্রশ্নটা হয়েছে সেই কোশ্চেনটা অনেক সহজ আসছে অ্যাকাউন্টিং অংশে, তার তুলনায় যেটা বাতিল হয়ে গেছে সেটার কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট পরিমাণে ভালো এবং এখানে কিছু কোশ্চেনে ট্রিকি কোশ্চেন ছিল। তো এই 12টা কোশ্চেন বাতিল হয়ে গেছে পরীক্ষা, বাট ইউনিভার্সিটির সফটওয়্যারে তো এই প্রশ্নগুলো রয়ে গেছে। হয়তোবা এমন হতে পারে আপনি যখন পরীক্ষা দিবেন এখান থেকে একটা দুইটা কোশ্চেন স্যাররা রিপিট করতেই পারে। সো এই প্রশ্নগুলো অবশ্যই আপনার ভালো মতো বোঝা উচিত, ভালো মতো শেখা উচিত। যদি আমরা একটু দেখার চেষ্টা করি বোর্ডে, এখানে আমরা দেখব যে টোটাল যে 12টা কোশ্চেন তার মধ্যে থিওরিটিক্যাল কোশ্চেন ছিল হচ্ছে টোটাল 8টা, আর গাণিতিক সমস্যা বা ম্যাথ ছিল হচ্ছে 4টা। টোটাল 12টা কোশ্চেনের মধ্যে আপনার 4 ভাগের 1 ভাগ প্রশ্ন আসছে ম্যাথ থেকে, আর বাকি 4 ভাগের 3 ভাগই আসছে হচ্ছে থিওরি থেকে। আপনার ইন্টারমিডিয়েটের সাথে অ্যাডমিশনের পার্থক্যটা এখানেই। ইন্টারমিডিয়েটে যেখানে আপনি অঙ্কের প্রতি বেশি গুরুত্ব দেন, বাট ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনাকে থিওরিতে বেশি গুরুত্ব দিতে হবে। আর থিওরি ভালো মতো বুঝতে হলে আপনার অবশ্যই আই এডুকেশনের মেন্টরদের ক্লাস না করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কারণ আমরা ক্লাসের মধ্যে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা টপিক ধীরে ধীরে ব্যাখ্যা সহকারে বিশ্লেষণের সহিত আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি। যে 12টা কোশ্চেন আমরা দেখব, 1 নাম্বার কোশ্চেনটাই ছিল ম্যাথ, অবচয় থেকে আসা প্রশ্ন। 5 নাম্বার কোশ্চেনটা ছিল মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে আসা। 10 নাম্বার কোশ্চেনটা অংশীদারি থেকে আমরা দেখছি, যেখানে নতুন অনুপাত বের করতে বলা হয়েছে। আর লাস্ট কোশ্চেন যেটা বের করলাম আমরা সেটা ছিল ক্রয় হার। টোটাল এই 4টা ছিল ম্যাথ, আর বাকি সবগুলাই হচ্ছে থিওরি। দেখবেন মজুদ পণ্যের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার থেকে অঙ্ক যেমন আসছে, আবার থিওরি কিন্তু পরীক্ষায় আসছে। ব্যাংক মিলকরণ বিবরণী ইন্টারমিডিয়েটে অনেকেই আমরা হয়তোবা পড়ার সময় বাদ দিয়ে আসি, হয়তোবা করতে চাই না, বাট ব্যাংক মিলকরণ বিবরণী থেকে ইউনিভার্সিটি পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। উৎপাদন ব্যয় একদম ট্রিপল স্টার দেওয়া টপিক। উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো ইউনিভার্সিটি পরীক্ষাই নাই। ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর উৎপাদন ব্যয় থেকে প্রশ্ন করে। সো উৎপাদন ব্যয় খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপরে দেখবেন সমন্বয় দাখিলা, এখানেও চাইলে আমরা স্টার চিহ্ন 3টা দিতে পারি। সমন্বয় দাখিলাও থিওরির জন্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। সমাপনী দাখিলা সহজ টপিক, বাট মাঝে মধ্যে প্রশ্ন আসে। হিসাব, বিপরীত হিসাব খুবই সহজ টপিক, একদম অ্যাকাউন্টিংয়ের শুরুর দিকের লেকচার এটা পড়ানো হয়। দেন আবার দেখবেন সমন্বয় দাখিলা
এক সমন্বয় দাখিলা থেকে প্রশ্ন আসছে হচ্ছে দুইটাই থিওরি। সো সমন্বয় দাখিলার থিওরি যদি আপনাকে ভালো মতো বুঝতে হয় তাহলে সমন্বয় দাখিলা টপিকটা অবশ্যই একাধিকবার আপনাকে রিপিট করে পড়তে হবে, কারণ আপনি প্রথমবার পড়ে যা বুঝবেন দ্বিতীয়বারে আরেকটু ভালো বুঝবেন, 3 নাম্বার বার যদি পড়েন তাহলে পরীক্ষাতে দ্রুত অ্যান্সার করতে পারবেন। তারপরে দেখবেন এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই কোশ্চেনটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক, বাট বিতর্কের ঊর্ধ্বে থাকতে হলে আপনি যদি পরীক্ষাতে নাম্বার পেতে চান, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অপশনে যদি প্রাথমিক খরচ থাকে চোখ বন্ধ করে সেটা দাগায় দিয়ে আসেন। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অ্যান্সার দাগাবেন প্রাথমিক খরচ, ব্যাখ্যা জানার দরকার নাই, আমার নাম্বার পাওয়ার দরকার। এই টোটাল 12টা কোশ্চেন বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আসছে। সো এই 12টা কোশ্চেন অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিয়ে আরও একবার দুইবার ভালো মতো পড়ে নিতে হবে। যদি সম্ভব হয়, যদি ক্লাসটা আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, সম্ভব হলে আরও একবার দুইবার এই ক্লাসটা রিপিট টেলিকাস্ট আপনি দেখে নেবেন, যেহেতু রেকর্ড করা আছে। রেকর্ড করা অংশ থেকে যদি আপনি দেখে নিতে পারেন, এই প্রশ্নগুলোর ব্যাখ্যা যদি আপনি আত্মস্থ করতে পারেন, আশা করা যায় অ্যাকাউন্টিংয়ের ভর্তি পরীক্ষাতে যে প্রশ্ন আসবে সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এই জায়গাগুলো থেকেই এসে থাকে। তো যেহেতু আমরা ব্যাখ্যা করে পড়াইছি, আপনি খুব সহজে এগুলো অ্যান্সার করতে পারবেন। আর আপনার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির গেট, যেটা আপনি দেখতে পাচ্ছেন ছবিতে। এই গেট দিয়ে আপনি প্রবেশ করার স্বপ্নরা যদি দেখে থাকেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে যদি আপনি ঢুকতে চান, এই হলো সেই গেট। আর এই গেট পার হয়ে যদি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হয় তাহলে স্যার লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর ভালো মতো সত্যিকার অর্থে যদি আপনি প্রিপারেশান নিতে চান তাহলে আই এডুকেশনের ডিইউ আইসিইউ ব্যাচের কোনো বিকল্প আপনার কাছে নেই যদি আপনি চান্স পাইতে চান, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ আপনার জীবনে একবারই আসবে। সো প্রথমবারেই যদি আপনি বাজিমাত করতে চান, বিড়ালটা যদি বাসর রাতেই মারতে চান, তাহলে ডিইউ আইসিইউ ব্যাচ আই এডুকেশন আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।